সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 999তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো নাটোরের ছেলে মোহাম্মদ রাব্বির জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে প্রেমিকাকে বউ সাজিয়ে তুলে দিলেন বাবার হাতে। এই গল্পটা এক হতদরিদ্র এতিম কোনো এক অজপাড়াগাঁয়ের গরিব ছেলের বাস্তব জীবনের গল্প। হৃদয় স্পর্শ করার মতো, সারা জীবন মনে রাখার মতো, অন্তরে দাগ কেটে যাওয়ার মতো এক ছোট্ট বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে সবাই আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে নাটোরের ভাই রাব্বিকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাব্বি, আমার বাড়ি নাটোর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট দুইটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা নাটোর শহরের খুব কাছাকাছি কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা একজন নামি দামি ব্যবসায়িক। আমার বাবার নাটোর শহরেও অনেক ব্যবসা আছে, এছাড়া রয়েছে অনেক বড় গরুর খামার সহ অনেক ধরনের ব্যবসা বাণিজ্য। আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। অবসরে যাওয়ার পরে আমার বাবা এই ধরনের গ্রামীণ ব্যবসা বাণিজ্যগুলো শুরু করেন। আমি আস্তে আস্তে করে বড় হই এই পরিবারে, এবং বড় হতে হতে একটা জিনিস আমি খুব খেয়াল করি যে আমি যখন একটু বুঝতে শিখি, দুনিয়াদারি সম্বন্ধে আমি বুঝি, সেই মুহূর্তে আমার বাবার বিশাল গরুর খামার আছে। আমি এই গরুর খামারে কাজ করি। দিনটা 24 ঘন্টা রাখালদের সাথে আমার গরুর খামারে কাজ করা হয়। একটু একটু করে যখন আরেকটু বড় হয়ে দেখতে পাই আমার যে 2টা ছোট ভাই আর ছোট বোন আছে, আমার বাবা মা সারাক্ষণ তাদেরকে নিয়ে ব্যস্ত। তাদেরকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে তাদেরকে সব কিছু নিয়ে আমার বাবা মা ভীষণ রকমের ব্যস্ত। আমি পরিবারের তাদের বড় সন্তান হলেও আমার দিন আর রাতগুলো কাটতে থাকে গরুর খামারে। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে আমি হাড়ভাঙা পরিশ্রম করি কৃষকদের সাথে, এবং কাজে 19 থেকে 20 হলে আমার বাবা এসে আমাকে বকাঝকা করতে থাকে। মনের ভিতর তখন প্রশ্ন জাগে যে আমি কি আদৌ তাদের সন্তান? এরপরেও এই প্রশ্নটা মনে লালন করে আস্তে আস্তে করে বড় হচ্ছে। তবে বাইরে গেলে সবাই আমাকে সম্মান করে। আমার বাবার নামে এলাকার সমস্ত মানুষজন খুব ভালো বলে, এবং সেই হিসাবে আমার বাবার বড় ছেলে হওয়ার কারণে এলাকার সবাই আমাকেও অনেক বেশি সম্মান করে। বাইরে যদিও আমি সম্মানিত, কিন্তু ঘরের ভিতরে আমি এক রাখালের মতোই 24 ঘন্টা আমাকে কাজ করতে হয়। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই। আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বছরের কাছাকাছি। সে সময় আমার মা অনেক বেশি অসুস্থ, এবং আমার মা কিন্তু আমার বাবার তুলনায় আমাকে অনেক বেশি ভালোবাসত। আমার 14-15 বছর বয়সে মা বিছনা থেকে উঠতে পারে না। একদিন সন্ধ্যার পরে মা আমাকে ডাকলো আমাদের এলাকার একজন লোক দিয়ে। এলাকার লোক বলতে তিনি আমাদের খামারে কাজ করে, তাকে দিয়ে ডাকানোর পরে আমি গেলাম। মাগরিবের তখন ঠিক কিছুক্ষণ পর মুহূর্তে আমার মা তখন শুয়ে আছে। কাছে যাওয়ার পরে মা তখন আমাকে বলল যে রাব্বি, আমার পাশে একটু বস, মা তোর সাথে একটু কথা বলি। এই বলে মা তখন আমার হাতে একটা লাল কাপড়ে পেঁচানো কিছু জিনিস আমার হাতে দিল। এটা দিয়ে বলল, এই জিনিসটা তুই খুব যত্ন করে রাখবি, জিনিসটা কারো কাছে দিবি না, জিনিসটা লুকিয়ে রাখবি। আমি তখন বললাম যে মা, এটা তুমি কি বলো, আর তুমি আমাকে এটা কি দিয়েছো? মা আমাকে বলে, আমি জীবিত থাকতে তুই এটা কখনো খুলে দেখবি না, যদি আমি কখনো মরে যাই তবে এটা তুই খুলবি। আর আরেকটা কথা, এই বিষয়ে আমি যে তোকে লাল কাপড় পেঁচিয়ে কিছু জিনিস দিয়েছি, খবরদার এটা কিন্তু তুই কাউকেই জানাবি না। আমি তখন বললাম যে না মা, আমি এটা কাউকেই জানাবো না, কিন্তু এটার মধ্যে কি আছে? মা বলে, এটা খুললেই বুঝতে পারবি, কিন্তু তুই খুলিস না। আমি তখন বলি, মা আজকে তো তুমি অনেক অসুস্থ, তোমার চোখ থেকে পানি বেরোচ্ছে, আমার হাতে লাল কাপড়ের ওই পোটলাটা দেওয়ার পরে তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবা? মা তখন আমাকে বলে, বলবো না কেন, তুই আমার বড় ছেলে, আমি তোর কাছে কোনো কথা লুকাবো না, বল না। আমি তখন বললাম, মা আসলেই কি আমি তোমার বড় ছেলে? এটা বলার পরে মা তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের পানিগুলো টলমল করে বেয়ে বালিশের মধ্যে পড়তেছে। আমি তখন বললাম, বলো না মা, আমি কি সত্যিই তোমার বড় ছেলে?
মা তখন আমার দিকে তাকিয়ে বলে, কেন বাবা, আজ এত বছর পরে তোর মনে এই প্রশ্ন কেন জাগলো যে তুই আমার বড় ছেলে কিনা? আমি তখন মাকে বললাম, গো মা, জানো এই প্রশ্নটা আজকে বহু বৎসর ধরে আমার বুকের ভিতরে প্রশ্নবিদ্ধ হয়ে বুলেটের মতো করে ঢুকতেছে মা। আমার অন্তরটা ক্ষত বিক্ষত। আমি না পারতেছি তোমাকে দেখাইতে, না পারতেছি সহ্য করে থাকতে। নিজের মায়ের পেটের ভাই, ছোট 2 ভাই বোন, ওরা স্কুলে পড়াশোনা করে, সুন্দর জামা কাপড় করে, বিকালবেলা মাঠে খেলতে যায়। এদের জীবনটা আমার কতই না সুন্দর। কিন্তু সূর্যমামা উকি দেওয়ার সাথে সাথে বাবার ওই গরুর খামারে আমার কাজ শুরু হয়। সন্ধ্যা গড়িয়ে যখন পশু পাখি ঘরে ঢুকে যায় তখন আমি খামার থেকে আসি। তো সেজন্য মনে প্রশ্ন জাগে, সব সন্তানই যদি তোমার সন্তান হবে, তাহলে তোমার 2 ছেলে আর 1 মেয়ে তাদের জীবনটা এত সুন্দর করে সাজাতে পারলেও আমি কেন তোমার বড় ছেলে হয়ে এরকম দুঃখে, কষ্টে আর যন্ত্রণার মাঝে আমার জীবন কাটাবো? তবে কি মা, আমি তোমার সন্তান নয়? মা তখন আমার হাতটা জড়িয়ে ধরে বলে যে, রাব্বি, তুই আমার সন্তান, কিন্তু তুই আমার পেটে ধরা সন্তান না। আমি বললাম, মা, এটা কেমন কথা তুমি আমারে বললা? আমি তোমার পেটে ধরার সন্তান না। মা বলে, না, আমি যেহেতু মরেই যাব, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না, তাই তোর কাছে আমি সত্য ঘটনাগুলো খুলে বলি। আজকে যাকে তুই বাবা করে ডাকছিস, তিনি ছিল একজন সরকারি কর্মকর্তা, যে কোনো ডিফেন্সে উনি খুব ভালোভাবে কাজ করেছিল, সম্মানী একজন ব্যক্তি ছিল। কিন্তু শুনেছিলাম লোকের মুখে তোর ওই বাবা নাকি অনেক বেশি সুদ খাইতো, গোশ খাইতো, খুবই খারাপ প্রকৃতির একটা লোক ছিল, যার জন্য আল্লাহ আমাদেরকে কোনো সন্তানাদি দেয় নাই। আমার বিয়ের বহু বছর হয়ে যাওয়ার পরেও আমি কোনো সন্তানের মুখ দেখি নাই। যার পরে একজন আয়ার মাধ্যমে ঢাকা থেকে একটা বেসরকারি হসপিটাল থেকে তোকে আমরা কিনে আনি, তাও লাস্ট চুর মানে বাচ্চা চুরির মাধ্যমে তোকে আমরা কিনে আনি, এবং কিনে আনার পরে আমরা তোকে বড় করি। কিন্তু তুই আমাদের ঘরে আসার পরেই আমাদের পরিবারটা আলোয় ঝলমল করতে থাকে। তুই আমাদের ঘরে আসার কয়েক বছর পরে আমি নতুন করে বাচ্চা কনসেপ্ট করি, আমার বেবি হয়, এবং একসাথে আমার দুইটা ছেলে হয়, এবং এরপরে আমার একটা মেয়ে হয়। আমি তখন বললাম, আমি তোমাদের ঘরে ঢুকার পরে তোমাদের ভাগ্য খুলে গেল, কিন্তু আমার ভাগ্য মরে গেল। আমার মা বলে, মানি, এরকম করে বলতেছিস কেন? আমি বললাম, মাগো, আমি জানি না কোন মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি, কোন বাবার পরিচয়ে আমি পৃথিবীতে এসেছি। হসপিটাল থেকে তোমরা আমাকে চুরি করে নিয়ে আসছো, এবং আনার পরে তোমরা আমাকে বড় করেছো। যদি তোমাদের পরিবারে আসার পরে তোমার গর্ভে নতুন করে সন্তান না হতো গো মা, তবে হয়তো আমি রাব্বি তোমার সন্তান হিসেবে বড় হতে পারতাম। কিন্তু 2টা সন্তানের একটা মেয়ে হবার পরে আমি যে তোমার সন্তান, এটা তুমি ভুলেই গেছো। আমার মা বলে, আমি কোবডার দুধ খাইয়ে তোকে অনেক ছোটোবেলা থেকে বড় করেছি, এত আদর, যত্ন, ভালোবাসা দিয়েছি। আমি বলে, তাই তো শেষমেশ আমাকে রাখাল বানিয়ে দিয়েছো। আমার মা বলে, কি করব, ছোটোবেলায় তোকে স্কুলে পাঠাইতাম, তুই স্কুলে যাইতি না, তোকে পড়ার কথা বললে তুই পড়তি না। আমি বলি, বাহ, তাই? তোমার ছেলেরাও তো স্কুলে যায় না? কই, তাদেরকে তো মাইরা স্কুলে পাঠাও, তাদেরকে তো বকা দিয়ে স্কুলে পাঠাও, পড়তে না পাইলে মাস্টার রাখো, কত কিছু করো। কিন্তু আমি তোমার সেই সন্তান ছিলাম যে সন্তান একবার স্কুলে যাব না বললেই দ্বিতীয়বার আমাকে জোর করে পাঠাতে না, তাই না? আমার মা তখন বলে, বাবারে, যা হবার তা তো হয়েই গেছে, এসব চিন্তা ভাবনা আর করিস না, এখন তো তুই বড় হয়েছিস, মা তোকে মোটামুটি কিছু পুঁজি দিয়েছি, এসব দিয়ে তুই একদিন ভালো অবস্থানে যেতে পারবি। তুই আমার কথা মনে রাখিস, আমার কবরের কাছে গিয়ে তুই হাত তুলিস। সেদিন মাকে জড়িয়ে ধরে আমি অনেক কাঁদলাম। মাকে বললাম, মা গো, আমি তোমায় কোনোদিনও ভুলবো না মা, আমি তোমার পেটে জন্ম না হলেও মা, আমি তোমারই সন্তান, সারা জীবন আমি তোমার জন্যই কান্না করে যাব, তোমার কিচ্ছু হবে না মা। এই বলে মায়ের কপালে চুমু দিয়ে পোটলাটা হাতে করে আমি তখন মায়ের ঘর থেকে বেরোলাম। আমার ঘরে আসার পরে আমি চিন্তা করতেছি যে পোটলার মধ্যে কি আছে, আমার মা আমাকে আসলে কি দিয়েছে। এই প্রশ্নটা মনের মধ্যে বারবার জাগতেছে। একবার চিন্তা করে পোটলাটা খুলবো, আবার চিন্তা করে মা তো বলেছে সে জীবিত থাকা অবস্থায় আমি যাতে এই পোটলাটা না খুলি। তখন আমার ঘরের ভিতরে তেমন কোনো কিছু নাই যে কোথাও আমি জিনিসটা রাখবো, এরকম কিছু নাই। তারপরও যতটুকু আছে ততটুকুর মাঝে আমি আমার মায়ের ওই সম্পদটা অনেক লুকিয়ে রাখি। এমন করে আমার দিন রাতগুলো কাটতেছে। দীর্ঘ প্রায় আরও 2টা বছর কেটে গেল, এবং এই ঘটনা মা আমাকে জিনিসটা দেওয়ার প্রায় 3 মাসের মাথায় মাকে হসপিটালে ভর্তি করানো হয়। দীর্ঘ 1.5 মাসের মতো মা নাটোরের হসপিটালে থাকে। সেখান থেকে মাকে বাড়িতে আনি, এবং বাড়িতে আনার পরে দিন যত সামনের দিকে যাচ্ছে আমার মায়ের অসুস্থতা ঠিক ততটাই বাড়তেছে। এই মুহূর্তে আমার বাবা তখন হঠাৎ করে ঢাকা থেকে একটা কাজের মেয়ে নিয়ে আসলো। যে মেয়েটা বয়স আমার থেকেও প্রায় 2 থেকে 3 বছরের ছোট। ওই মেয়েটাকে নিয়ে আসলো। মেয়েটার নাম হচ্ছে লিলি।
ওরে নিয়ে আসলো। ও আমাদের বাসায় আসার পরে ও আম্মার সম্পূর্ণ সেবা যত্ন করতেছে। মেয়েটা দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, ও সে লম্বায় সর্বদিক থেকে খুবই সুন্দর একটা মেয়ে ছিল। আসার পরে আমার মায়ের সেবা যত্ন করতো এবং আমাদের যে আমরা যারা কাজ করতাম মাঠে ঘাটে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতো। মা সুস্থ হওয়ার সময় আমি মোটামুটি অনেকটাই ভালো ছিলাম, খুব যে খারাপ ছিলাম তা না, অন্তত খাবার দাবারের দিক থেকে মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে দীর্ঘ অনেকগুলো বৎসর আমি ঠিকমতো খাবার খেতে পারতাম না, খুব কষ্টে আমার দিন কাটতো। কিন্তু হঠাৎ করে আমাদের পরিবারে যখন লিলি আসলো, ও তখন আমাকে অনেক যত্ন করতে শুরু করলো এবং অন্য মানুষগুলোর চেয়েও আমাকে একটু অন্যভাবে দেখতো। আমার যে দুটা ভাই ছিল তাদের থেকেও ও আমাকে ভালো করে দেখতো। রান্নাবান্না হলে সর্বপ্রথম গরম ভাত আর ওই তরকারিটা আমাকে দিত, মানে আমাকে খাওয়াইতো। অনেক আদর করতো, অনেক যত্ন করতো এবং লিলিকেও আমার খুব ভালো লাগতো। আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে লিলি তখন আমাদের পরিবারে রয়ে গেছে। এমন করে সময়গুলো কাটতেছে, দীর্ঘ প্রায় 1 বৎসর মতো লিলি আমাদের সাথে থাকে এবং এই একটা বছরে আমি লিলির মুখ থেকে যতটুকু জানতে পারি, ও কোনো এক বস্তিতে থাকতো এবং সেখান থেকে হসপিটালে ক্লিনারের চাকরি করত, মানে কোনো এক হসপিটালে ক্লিনারের চাকরি করত, হসপিটাল পরিষ্কার করত। ওই জায়গা থেকে আমার বাবা বাবার এক বন্ধুর মাধ্যমে, সরকারি এক বন্ধুর মাধ্যমে তখন লিলিকে আমাদের বাসায় নিয়ে আসে। এবং লিলির বাবা নাই, কিন্তু মা আছে, তার মা ঢাকাতে থাকে, সেখানে তার মা তার নানুর সাথে থাকে, সেখানে ভাড়া থাকে। তো ও বললো আমি যে টাকা বেতন পাই ওই টাকা আম্মুর জন্য পাঠাইলে আমার আম্মু আর আমার মা ভালোভাবেই চলতে পারে। যাই হোক, লিলিকে পাওয়ার পরে আমার কাছে মনে হয় আমি একটা স্বর্ণালী সকাল দেখেছি। আমার বুকের ভিতর জমে থাকা ওই কষ্টের পাহাড়টা একটু হলেও কমে গেছে। আমি আমার মনের দুঃখ সুখের কথাগুলো লিলির সাথে শেয়ার করতে পারি। সময়ে অসময়ে লিলি আমার কাছে আসে, আমি তার কাছে যাই। লিলি আমার পরিবারে প্রায় 2 বছর থাকার পরে আমার মা জননী এন্তেকাল করে, আমার আম্মু মারা যায়। এবং আম্মু মারা যাওয়াতে আমার 2 ভাই আর আমার বোন যতটা না কান্না করেছে, আমি তার চেয়েও অনেক বেশি কান্না করেছিলাম। আমার মনে আছে দীর্ঘ 1 সপ্তাহের মতো আমি মুখে কোনো রকমের ভাত তুলতে পারি নাই। আমি শুধু কান্না করছি, আমার মায়ের কবরের কাছে গিয়ে প্রচণ্ড রকমের কান্না করছি। আমার ভাইয়েরা, আমার সৎ ভাই বলবো কিনা জানি না, আমি তো আর তাদের ভাই না, বাট আমার ভাইয়েরা সবসময় বলতে চায় আমি নাকি অতি উৎসাহিত আমার মায়ের জন্য কান্নাকাটি করি। তারা আমার মায়ের পেট থেকে জন্মাইছে, অথচ তারাই এভাবে কাঁদে না। আমি তো আমার মায়ের পেটে জন্মাই নাই, অথচ আমি এমন করে কান্নাকাটি করতেছি। অনেকে আমাকে আমার ওই কান্নাকে অভিনয় বলেও আখ্যায়িত করতো, যে দেখো রাব্বি কত ভালো অভিনয় করতে পারে। আমার মা মারা গেছে, আমি নাকি অভিনয় করি। তো এই জন্য একটা সময় লজ্জায় মায়ের কবরের কাছেও যাইতাম না, দূরে দাঁড়িয়ে থেকে মায়ের কবর দেখতাম। এমন করে 1 সপ্তাহ কেটে গেল। আমার দুঃখটা আমার ভাই বোন অথবা পাড়া প্রতিবেশী কেউ না বুঝলেও লিলি কিন্তু আমার দুঃখটা স্পষ্ট বুঝতে পারতো। ও আসলেই জানতো যে আমি আমার মাকে কতটা ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি আমি আমার মাকে ভালোবাসি। এটা লিলি খুব ভালো করেই বুঝতো এবং এই জন্য লিলি কখনই আমাকে খোঁটা দিয়ে, আমাকে কষ্ট দিয়ে, মনে কষ্ট পাওয়ার মতো কোনো কথা লিলি আমাকে বলতো না। এবং আমি যখন যেটা বলতাম লিলি আমার সব কথাই শুনতো। আমার যখন যেটা খাইতে মন চাইতো, আমি যদি বলতাম যে লিলি আমার এই খাবারটা খাইতে মন চাইতেছে, ও রান্না করে দিত। এরকম করে লিলির সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে করে সামনের দিকে বাড়তে থাকে। গুটগুটে অন্ধকার রাতের বেলায় কিংবা স্বর্ণালী সকালে অথবা আপনার চন্দ্রিমা রাতে লিলি আর আমি একসাথে আমাদের গঞ্জে এখানে সেখানে ঘুরে বেড়াতাম। আমাদের দুজনের মাঝে এক গভীর মায়ার সম্পর্ক গড়ে ওঠে। রাত্রি যখন গভীর হতো, পুরো পৃথিবী যখন ঘুমিয়ে যেত, গাছপালাগুলো যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেত, গাছের ওই ডালের পাকিয়ে যখন চুপটি করে চোখ মেলে স্বর্গের রাজ্যে হারিয়ে যেত, ওই মুহূর্তে লিলি এসে আমার ঘরের দরজায় দাঁড়াতো, আমাকে বলতো যে চলো রাব্বি আমরা ঘুরে আসি। এরপরে লিলি আর আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম। আমাদের এরকম অনেক স্মৃতি আছে যে রাত 11টা কিংবা রাত 12টা থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আমরা রাতের ওই স্বর্ণালী রাতের ওই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতাম। কখনো আমাদের পুকুর পাড়ে বসে থাকতাম কিংবা বিলের ধারে হাঁটতে যাইতাম, অথবা কখনো উঠানের মধ্যে দুজনে বসে গল্পগুজব করতাম। আর এই বিষয়গুলোতে আমার সৎ ভাই, আমার বোন কিংবা আমার বাবা এসবে কোনো কিছুই মনে করতো না। এবং লিলিও আমার মাকে পর্যাপ্ত ভালোবাসতো। যখনই আমার মায়ের কথা মনে হতো, লিলি নিজেও আমার মাকে লিলি অনেক কান্না করতো এবং লিলি বলতো আমার মা নাকি সবসময় আমার জন্য মন খারাপ করতো এবং সবসময় লিলির কাছে বলতো আমি আমার বড় ছেলের জন্য কোনো কিছুই করতে পারিনি, আমি আমার বড় ছেলের জন্য কোনো কিছুই করতে পারি নাই, আমি আমার বড় ছেলের জন্য কোনো কিছুই করতে পারিনি। শুধু এই কথাগুলো বলেই নাকি আমার মা লিলির কাছে কান্নাকাটি করতো এবং লিলি শুধু আমার আম্মাকে বলতো যে আপনি হাত তুলে ওর জন্য দোয়া করেন, দেখবেন আল্লাহকে অনেকটা ভালো
করে দিবে, আল্লাহকে অনেকটা ভালো রাখবে, আপনি হাত তুলে ওর জন্য দোয়া করেন। এই কথাগুলো লিলি আমার মাকে নাকি বলতো। যাই হোক, এরকম করে দীর্ঘ অনেকগুলো বৎসর লিলি আমাদের পরিবারে থাকতেছে। আমার বয়স তখন প্রায় 20 থেকে 21 বৎসরের কাছাকাছি। আমি তখন একেবারে টাগরা জওয়ান, লিলিও তখন একেবারে প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে। ওই মুহূর্তে আমাদের মুখে কেউ কাউকে ভালোবাসি বলিনি, মুখে কেউ কাউকে ভালোবাসি না বললেও আমাদের দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মুখের ওই না বলা কথাটাই আমরা দুজনের মাঝে লালন করতে থাকি। একটা পর্যায়ে আমরা দুজনে একটা প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে যাই। লিলি আমাকে অনেকটা পছন্দ করে, আমিও ওকে অনেকটাই পছন্দ করি। একটা মুহূর্ত লিলির হাতের খাবার না খেলে আমার ভালো লাগতো না। চুপটি করে প্লেটে করে ভাত নিয়ে লিলি উকি মেরে এদিক সেদিক মানুষ আছে কিনা দেখে আমার ওই গরুর খামারের কাছে এসে আমাকে ডাকতো যে রাব্বি বেরিয়ে আসো। আমি বেরিয়ে আসলে 2 লোকমা ভাত ও নিজের হাতে আমাকে খাওয়াই দিত। এবং এমন কোনো দিন ছিল না যে আমি লিলির হাতের খাবার খাইতাম না। এমন করে সম্পর্কটা একটু একটু করে অনেকটাই সামনের দিকে অগ্রসর হতে থাকলো। লিলিরও আস্তে আস্তে করে শরীরের গঠন, মুখের চেহারা সব কিছু সর্বদিক থেকে বাড়তে শুরু হলো। আর লিলি এত সুন্দর একটা মেয়ে ছিল, আমার কাছে মনে হয় যে কোনো মানুষ লিলির দিকে তাকালে চোখ ফিরাতে পারবে না। উঁচে লম্বায় খুবই সুন্দরী একটা মেয়ে ছিল। এক পর্যায়ে হঠাৎ করে আমার বাবার নজর গেল ওই লিলির উপরে। তো লিলি এই বিষয়গুলো আমাকে কখনোই বলতো না, যে আমার বাবাকে ডিস্টার্ব করে বা বাবাকে ফলো করে, বিভিন্নভাবে ওর কাছে ভিড়তে চায়। এই কথাগুলো লিলি আমার কাছে লুকাতো, আমার কাছে কখনোই বলতো না। একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখলাম যে লিলি কেমন জানি খুব মন খারাপ করে। আমাকে মাঝে মাঝে বলে যে রাব্বি, আমি এখানে থাকবো না, আমি শহরের দিকে চলে যাব, আমি শহরে গিয়ে কিছু একটা করব। আমার বাবা কিন্তু যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিল, আমি ডিফেন্সের নামটা বলতেই চাই না, ভালো একটা দফতরে কাজ করতো এবং তিনার শরীরের গঠন কিন্তু অনেকটাই ভালো। মানে দেখলে মনে হয় না যে তার 2টা সন্তান, একটা মেয়ে আছে, তারাও প্রায় বিয়ের বয়সী। এটা তাকে দেখলে মনেই হয় না। তিনি যথেষ্ট এখন পর্যন্ত চুলে কলপ করে, দাড়ি কালো করার জন্য চেষ্টা করে, খুবই হ্যান্ডসামলি চলাফেরা করার ট্রাই করে। তো লিলি সবসময় মন খারাপ করতো, আমাকে বলতো রাব্বি আমার এখানে ভালো লাগে না, আমি এখানে থাকবো না, আমি যে কোনো সময় হয়তো এখান থেকে চলে যেতে পারি। আমি তখন বললাম যে তুমি এখান থেকে চলে যাবা কেন, কি এমন সমস্যা তুমি আমার কাছে বলো। আমাকে বলে আমার বিষয়গুলো ভালো লাগে না। এরকম করতে করতে একদিন ও মানে হাঁড়ি পাতিল ধুয়ে মানে আসতেছে আর কি, আপনার থেকে আমাদের পুকুর থেকে হাঁড়ি পাতিল ধুয়ে আসতেছে। ওই আসার সময় হঠাৎ করে মানে আমি খেয়াল করে দেখলাম, আমি তখন ওই গরুর খামারে ছিলাম, খামার থেকে খেয়াল করে দেখলাম আমার বাবা লিলির পেটের মধ্যে একটা খোঁচা মারছে। এবং খোঁচা মারা মাত্রই লিলি তখন হাত থেকে তার যে হাঁড়ি পাতিলগুলো ছিল ওগুলো ছেড়ে দিছে। এবং ছেড়ে দেওয়াতে হাঁড়ি পাতিল যখন একসাথে নিচে পড়ছে তখন প্রচুর শব্দ হয়েছে। খামার থেকে অনেক মানুষে তখন বেরিয়ে আসছে এবং লিলি তখন অকথ্যভাষায় আমার আব্বাকে গালাগালি করতে শুরু করছে। আপনার বয়স হয়েছে, ছেলে মেয়েরা এত বড় হয়েছে, তারপরেও কি আপনার লজ্জা লাগে না, আপনার শরম লাগে না, আপনি কেমনি আপনার মেয়ের বয়সে একটা মেয়ের গায়ে হাত দেন, এসব বলতে শুরু করে। এবং এইসব বলা মাত্রই আমার আব্বাও তখন মুহূর্তের মধ্যে অনেকটাই খেপে যায় যে তুই আমার ঘরের চাকরানি হইয়া তুই আমার ঘরে কাজ করিস, আবার তুই আমাকে এরকম করে কথা বলিস। আমার আব্বা তখন পায়ের জুতা খুলে লিলিকে মারতে শুরু করে এবং লিলিকে এমনভাবে মারতেছে, লিলি অনেকভাবে আমার আব্বার হাত থেকে ছুটার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আবার আমার সাথে যারা আছে তাদেরও সাহসে কুলাচ্ছে না যে গিয়ে আমার আব্বাকে জড়াই ধরবে বা আব্বার হাত থেকে লিলিকে রক্ষা করবে, এরকমটাও কারো সাহসে দিচ্ছে না। আমি তখন দৌড়ে গিয়ে আমার আব্বাকে জড়াই ধরলাম, ধরে বললাম যে আব্বা এটা কী করতেছেন, আশেপাশের মানুষজন দেখতেছে, আপনি কাজের মেয়ের গায়ে হাত তোলেন। আমার আব্বা তখন বলে ছাড়, আমি ওরে মেরেই ফেলবো। কোনোভাবে আব্বার হাত থেকে ওই দিন তাকে রক্ষা করি। এবং সেদিন রাতে লিলি সারাটা রাত আমার বুকে মাথা রেখে কান্নাকাটি করে, আমাকে বলে রাব্বি আমি এখানে থাকবো না, আমি ঢাকা শহরে চলে যাব এবং ঢাকা শহরে গিয়ে আমি কিছু একটা করব এবং যদি কোনো একটা ভালো কাজের সন্ধান আমি পাই, ভালো কোনো কিছু একটা করতে পারি, আমি তোমাকে ঢাকাতে নিয়ে যাব। আমি জানি তুমি এই পরিবারের যদিও বড় ছেলে হিসাবে থাকো, তবে তুমি এই পরিবারের কিছুই না। তুমি জানো না রাব্বি, একটা কথা শুনলে তুমি অবাক হয়ে যাবা যে তোমার বাবা এখনই তার সমস্ত সয় সম্পত্তিগুলো তার সন্তানদের নামে লিখে দিয়েছে। আমি বললাম মানে কি বললা তুমি এটা? বলে হ্যাঁ, তোমার বাবা তার সমস্ত প্রপার্টি, তার গ্রামের জায়গা, তার দোকানের জায়গা, তার শহরের জায়গা তার 2 ছেলে আরেক মেয়ের নামে লিখে দিয়েছে। তুমি যে পরিবারে থাকতেছো এই পরিবারে আসলে তুমি আগাছা ছাড়া আর কিছুই না। ধান গাছ বড় হলে মানুষ যেমন আগাছাকে উপড়ে ফেলে, ঠিক তেমনি তোমার ভাইরা যখন আরেকটু বড় হবে তখন ওই আগাছার মতো করে তোমার বাবা তোমাকে উপড়ে ফেলে দেবে, তখন তুমি পানি শূন্য একটা জায়গায় মারা যাবা।
আমি তখন বললাম, না লিলি, এমনটা হতেই পারে না, তিনি আমার সাথে কখনই এরকমটা করবে না। লিলি আমাকে বলে, তোমার বাবাকে কেউ না জানলেও আমি জানি, তোমার বাবাকে কেউ না চিনলেও আমি চিনি তিনি কতটা বদ চরিত্র আর খারাপ টাইপের একটা মানুষ। যাই হোক, এরপর থেকে লিলির মনটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেল। ও কোনোভাবে আমাদের পরিবারে আর অ্যাডজাস্ট হতে পারলো না। একটা পর্যায়ে লিলি সিদ্ধান্ত নিল যে আমাদের পরিবার ছেড়ে ও চলে যাবে ঢাকা শহরে। আমার আব্বা তখন আমাকে বলে যে, রাব্বি, তোর সাথে তো লিলির ভালো সম্পর্ক, ও তো তোর কথা শোনে, ওরে একটু বোঝা। আমার না হয় ভুল হয়ে গেছে, না হয় আমি ওর সাথে একটু দুষ্টামি করছি, ওরে বোঝা, ওর যাওয়ার প্রয়োজন নাই। আমিও তখন লিলিরে বুঝাই যে, লিলি, তুমি আমার ছাড়া থাকবে কেমন করে, তুমি যাইও না। আমারে বলে, জানো, এখানে তোমার আমার কারোই কোনো ভবিষ্যৎ নাই। আর তোমার আব্বা তোমার কাছে যেরকম ফেরেস্তা শাসতেছে যে সে আমার সাথে কোনো কিছুই করে নাই, আসলে কিন্তু তা না। তোমার আব্বা সুযোগ পাইলে আমার শরীরে আমার লজ্জাজনক জায়গায় হাত দেওয়ার চেষ্টা করতো। এটা আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করে আসছি। আর আমি যদি এখান থেকে চলে যাই, ঢাকায় গেলে আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা হবে, তুমি আমি দুজনে মিলে একটা ছোট চাকরি করলেও আমাদের সংসারটা কেটে যাবে। এখানে নির্যাতিত অপমানিত হওয়ার চেয়েও আমি ঢাকায় চলে যাই। আমি চেষ্টা করেও লিলিকে আর আটকাতে পারলাম না। একটা সময় লিলি তার সম্পূর্ণ নিজ ইচ্ছায় আমাকে ছেড়ে, আমার নাটোর শহর ছেড়ে, আমাদের ওই মায়াবী গ্রাম ছেড়ে, আমার বাবাকে ছেড়ে লিলি তখন রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমার বাবা তখন বারবার বোঝাচ্ছিল, তুমি যেও না, যেও না, কিন্তু আমার বাবার কোনো কথা লিলি শুনলো না। এক পর্যায়ে বাস স্টেশন পর্যন্ত আমি লিলিকে এগিয়ে দিয়ে আসলাম। বাস স্ট্যান্ড আসার পরে আমি ওর একটা সিটে বসাই দিলাম এবং আমি পাশের সিটের টিকিটও কেটে দিয়েছি যাতে পাশের সিটে কোনো লোক না বসতে পারে। ও তখন খুবই মন খারাপ করলো। তখন বাটন সিস্টেম মোবাইলগুলো মানুষের হাতে হাতে ছিল। আর তখন অ্যান্ড্রয়েড ফোনও ছিল, তবে খুবই রিয়ার, মানে কম। শহরের দিকে অ্যাভেলেবেল হলেও গ্রামের দিকে ওভাবে অ্যাভেলেবেল না। ওর বেতনের টাকা দিয়ে আমাকে একটা মোবাইল ফোনও কিনে দেয়। তো ওই 6120 আমার মনে আছে ওই মোবাইলটা। তা আমি ওই মোবাইল দিয়ে ওর সাথে মাঝে মাঝে কথা বলতাম। ওর শহরে চলে যায়, ঢাকায় চলে যায়, এভাবে আমি ওর সাথে কথা বলি। মাঝে মাঝে গ্রামে যাই, শহরে যাই ওর সাথে দেখা করার জন্য। ও তখন ওইখানে একটা গার্মেন্টসে চাকরি করতো, ঢাকার একটা গার্মেন্টসে ঢুকে, এবং গার্মেন্টসে ভালো টাকা ও বেতন পাইতো, অনেক ভালো বেতন পাইতো, অপারেটর মতোও ছিল। আমাকেও ঢাকায় গেলে টাকা দিত। আমি যদি ওর কাছ থেকে টাকা আনতে চাইতাম না, তুমি আমাকে টাকা দিবে কেন, আমি তোমার কাছ থেকে টাকা নিব না। তারপরেও জোর করে আমাকে বলতো যে, নিয়ে যাও রাব্বি, আমি তোমাকে দিয়েছি, তুমি নিয়ে যাও। ও জোর করে আমাকে টাকা দিতে চাইতো, আমি নিতাম না, তাও আমাকে দিত। তো যাই হোক, এরকম করে আমি ওর কাছ থেকে টাকাও নিতাম এবং মোটামুটি সব কিছু মিলে আমার সময়গুলো খুব ভালোই কাটতেছিল, খুব যে খারাপ তা কিন্তু না। এরকম করে অনেকগুলো বৎসর কেটে গেল। আমার বয়সও তখন প্রায় 23 থেকে 24 বছরের কাছাকাছি। তো আমার আব্বা তখন আমার জন্য মেয়েও দেখতেছে, আমাকে বিয়ে করাবে। বাট আমি তো লিলিকেই ভালোবাসি এবং লিলিও এই 2-3 বছর ঢাকাতে থেকে আমার জন্য তেমন কোনো ভালো ব্যবস্থা করতে পারলো না। মোটামুটি ওর কাছে যা কয়েকটা টাকা হলো ওই টাকাগুলো আমাকেই দিয়ে দিত, আর আমি আর ও শপিং করে বেশিরভাগ টাকা খরচ করে ফেলতাম। মানে আমাদের জীবনযাত্রাটা এরকম ছিল যে আমরা রাস্তায় চলাফেরা করলে কেউ বলতোই না যে ও গার্মেন্টস কর্মী আর আমি খামারে কাজ করি। আমরা যে শ্রমিক এটা কেউ বলতোই না। আমাদের পোশাক আশাক, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা দেখলে মানুষ স্যার আর ম্যাডাম ছাড়া কথাই বলতো না। এমন হ্যান্ডসামলি আমরা দুজনেই চলাফেরা করতাম। যাই হোক, সব সময় তো আর সুখ থাকে না। হঠাৎ করে লিলির জীবনেও একটা সময় দুর্বিষহ নেমে আসলো। হঠাৎ করে কোনো একদিন লিলি আমাকে ফোন দিয়ে বলে ওর মায়ের নাকি হার্টের সমস্যা, ওর মায়ের হার্টের সমস্যা, হার্ট অপারেশন করতে হবে এবং ওই হার্ট অপারেশন করতে অনেক লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। ও খুব কান্নাকাটি করে আমাকে বলে যে এই মুহূর্তে আমি কি করতে পারি, আমার মাথায় তো কোনো কিছু আসতেছে না, আম্মুর অবস্থা তো খুবই খারাপ এবং আমার তো ভালো লাগতেছে না। আমি বললাম, দেখো না তোমার আম্মুকে কোথাও কিছু করা যায় কি না। আসলে আমার অবস্থা তো তখন খুবই শূন্য ছিল। ঢাকায় গেলে লিলি আমাকে 5,000-10,000 টাকা জোর করে আমার পকেটে দিয়ে দিত, ওই টাকা দিয়েই আমি চলতাম। আর গ্রামে আসার পরে আমার সাথে যারা আমার বাবার খামারে কাজ করতো সবার একটা মাস শেষে বেতন ছিল, একটা স্যালারি ছিল, কিন্তু আমার মাস শেষে কোনো বেতন ছিল না। আমি 23-24 বছরের একটা যুবক, আমি কেমন করে খাবো, কেমন করে চলবো, টাকা কোথায় পাবো, এই নিয়ে আমার বাবার কোনো মাথা ব্যথা ছিল না। এরপরেও সবসময় বাবা আমার খামারের কাছে এসে দুঃখ করতো, আমাকে বলতো, রাব্বি আগের মতো গরু দুধ দেয় না, আগের মতো আমার ইনকাম হয় না। তখন আমার 2 ভাই আর 2 বোন, 2 ভাই আর 1 বোন তখন পড়াশোনা করতো, শহরেই থাকতো তারা। তো আমার আব্বু ওদের জন্য টাকা পাঠাইতো, প্রতি মাসে মাসে টাকা পাঠাইতো। যখনই আমাকে দিয়ে বেশিরভাগ টাকা পাঠাইতো, আমি তখন মনে মনে বলতাম, হায় রে, আমিও তো আমার বাবার বড় ছেলে, কই কোনোদিন তো আমাকে 100 টাকা দিয়ে বলে না যে রাব্বি এই টাকাটা তোরে দিলাম, দোকানে গিয়ে তুই সিঙ্গারা আর পুরি খাইস। আমার তো 100 টাকা আমার বাবা দেয় না।
অথচ আমার ভাইদেরকে, বোনকে আমার আব্বা টাকা দেয়, আমার সাথে খামারে কাজ করা অন্য শ্রমিকদেরকে আমার আব্বা টাকা দেয়, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে একটা টাকাও পাইতাম না। যাই হোক, মনকে বুঝাইছি যে যাই হোক, আমাদেরই তো, আমার বাবা আমাকে না দেখ তাতে কী হয়েছে, আমাদেরই তো খামার, আমাদেরই বাড়ি, আমাদেরই ঘর, সব কিছু আমি আমাদের মনে করলেও আদৌ কোনো কিছুই আমাদের ছিল না। এরকম করে সময়গুলো কাটতেছে এবং লিলিরও কান্নাকাটি বেড়ে যাইতেছে, প্রচুর মন খারাপ করতেছে, কান্না করতেছে, আমারে বলে রাব্বি আমি নিতে পারতেছি না, আমার ভালো লাগে না, আমার চোখের সামনে মায়ের দুঃখে দুঃখে মৃত্যুটা আমি মানতে পারতেছি না। এরকম একটা অবস্থার ভিতরে আমি তখন একটা সময় করলাম কি, আমি চিন্তা করলাম আমার আব্বার কাছে তো মোটামুটি টাকা আছে এবং লিলি দীর্ঘদিন আমার আব্বার আন্ডারে কাজ করেছে, আমার আব্বার সাথে কাজ করেছে এবং আমার আব্বার সাথে লিলির একটা সম্পর্ক ছিল। তো সেই জায়গা থেকে একদিন হঠাৎ করে দুপুরবেলা আমি খামারে কাজ করতেছি, আমার আব্বা এসে আমাকে জিজ্ঞেস করে যে রাব্বি, লিলির সাথে কোনো যোগাযোগ আছে, ও কি ভালো আছে? আমি বললাম আব্বা যোগাযোগ তো আছে, কিন্তু লিলির একটা বিষয় কি আপনি জানেন? বলে কি? আমি বললাম লিলির আম্মার কিন্তু হার্টে অপারেশন করতে হবে, হার্টের সমস্যা, তার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, ও প্রচুর ফোন করে কান্নাকাটি করে। আমার আব্বা তখন বলে লিলি তোর বোনের মতো, আমার মেয়ের মতো, ওর এরকম একটা সমস্যা হয়েছে, আমি তার পাশে দাঁড়াবো না? কিন্তু আমার সেই বাবাই কয়েক ঘন্টা আগেও আমার কাছে কান্নাকাটি করে গেল, ওনার কাছে টাকা নাই, পয়সা নাই, চলতে পারে না, খেতে পারে না, সন্তানদের জন্য টাকা পাঠাতে পারতেছে না, এখন আমাকে বলে লিলির যে কোনো সমস্যা হোক আমি তার পাশে থাকবো, তুই তার সাথে কীভাবে যোগাযোগ করিস, তার মোবাইল নাম্বার আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো আমার আব্বা বলে দিত নাম্বারটা দে। আমার আব্বা তখন নাম্বারটা নিয়ে গেল, নাম্বারটা নিয়ে যাওয়ার ঘন্টাখানিক পরে লিলি তখন আমারে কল দিল, কল দিয়ে আমারে বলে রাব্বি তুই কি আমার নাম্বার তোমার আব্বুকে দিয়েছো? আমি বললাম হ্যাঁ আব্বু তো চাইলো, দিলাম। ও আমাকে বলে এটা তুমি কেন করলা, তুমি জানো না লোকটা ভালো না? আমি বললাম ধুরো এরকম কথা বললো না তো, এখন তোমার বিপদ, আমার আব্বা যদি তোমার সাথে একটু কথা বলে তাতে সমস্যাটা কি, এরকম উল্টাপাল্টা কথা বলো না তো লিলি। পরও বলে তোমার আব্বা এখন কি বলতেছে জানো? আমি বললাম কি বলে? বলে আমার মাকে দেখার জন্য উনি ঢাকায় আসবে। আমি বললাম বারে, এতে খারাপের কি আছে? অবশ্যই ভালো কথা, আমার আব্বা তোমার মাকে দেখার জন্য যাবে, এটা তো খারাপ কিছু না। ও আমাকে বলে যাই তুমি বলো, তোমার আব্বার টার্গেট কিন্তু খারাপ না, মানে টার্গেট কিন্তু ভালো না, এই যে কথা বলে কথাবার্তার মাঝে অনেক খারাপই আছে। আমি বললাম লিলি প্লিজ তুমি আর আমার এই বয়স্ক বাবাকে নিয়ে বাজে কথা বলো না, বাবা যদি যেতে চায়, তোমার আম্মা কোন হসপিটালে থাকে বা কোথায় থাকে, আমার আব্বাকে ঠিকানা দাও, আমার আব্বা গিয়ে তোমার আম্মাকে দেখে আসুক। ও বলে আচ্ছা ঠিক আছে, আসতে তো বলছি, দেখা যাক কী হয়। এবং এর 2 দিন পরে শুক্রবারে আমার আব্বা রেডি হচ্ছে, ঢাকায় যাবে। তো আমি বললাম আব্বা তুমি যেহেতু ঢাকায় যাবে লিলি মাকে দেখার জন্য, চলো না আমি সহ যাই, আমি একটু লিলি মাকে দেখে আসি। মুহূর্তের মধ্যে আব্বা গরম হয়ে গেল, আমাকে বলতেছে আমরা দুজনে মিলেই যদি চলে যাই, আমাদের গরুর খামার দেখবে কে, ব্যবসা বাণিজ্য এগুলো দেখবে কে, বাপ বেটা দুজনে চলে গেলে এইসব দেখার মতো কেউ আছে? তোর 2 ভাই আর বোন তোরা তো পড়াশোনাই করে, তো ওদেরকে আর এই সময় আছে এখানে আসার মতো? আমরা দুজনেই যাব না, তুই খামার টামার সব কিছু দেখাশোনা কর, আমি যাই, আমি গিয়ে দেখে আসি, এরপর এসে আমি তোকে জানাবো, পরে প্রয়োজনে তুই আবার যাইস। এই কথা বলে আব্বা আমাকে গেল। একইভাবে আমি আব্বার সাথে বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম। আব্বা যাওয়ার সময় গ্রাম থেকে অনেক কিছু নিয়ে গেছে লিলির জন্য, অনেক ধরনের খাবার, এটা ওইটা অনেক কিছু লিলির জন্য নিয়ে গেল। যাই হোক আমি আর বাবাকে কোনো কিছু বললাম না, বাবা তখন বাবার মতো করে চলে গেল। এবং যাওয়ার পরে আব্বা একদিন এক রাত হসপিটালে ছিল, লিলির আম্মাকে দেখলো। এবং তার পরের দিনে আমার আব্বা তখন গ্রামে ফিরে আসলো এবং এসেই মানে আমার আব্বা একটু চঞ্চল ভাব, মানে অন্যরকম একটা ভাব সব আমার আব্বার মাঝে। তা আমি বুঝতে পারলাম না যে আব্বার মাঝে হঠাৎ এরকম মানে একটু মানে যুবকের মতো একটু ভাবসাব দেখাইতে আছে। তো লিলির আমি বলি যে লিলি আমার আব্বা যে গেল ঢাকাতে, তোমার আম্মার কোনো টাকা পয়সা দিছে? বলে না কোনো টাকা দেয় নাই। এবং আমার আব্বা ঢাকা যাওয়ার পরেও লিলি জানি কেমন মনটা একটু খারাপ করে ফেললো, মানে কেমন যেন ওর মন একটু খারাপ হয়ে গেল আমার আব্বা যাওয়ার পর। আমি তখন বললাম লিলি মন খারাপ করো না, আমার কাছে বলো না কী হয়েছে, তুমি এরকম মন খারাপ করতেছো কেন? আব্বা তোমার আম্মাকে দেখে আসছে, কোনো সমস্যা? আমাকে বলে রাব্বি আমি তোমাকে বলেছিলাম যে আমার নাম্বারটা তোমার আব্বাকে দিও না, আমি তোমাকে বলেছিলাম যে আমার বিষয়ে তোমার আব্বাকে কোনো কিছু বলো নাই, বইলো না, কিন্তু তুমি তারপরও আমার কথাকে ডিনাই করে তোমার আব্বাকে আমার বিষয়ে জানাইলা, আমার ফোন নাম্বারটা তোমার আব্বাকে দিলা, কাজটাকে তুমি ভালো করলা। আমি তখন বললাম বারে এটা তুমি কি বলতেছো, তাতে কী হয়েছে? ও বলে যেটা হয়েছে এটা তুমি নিতে পারবা না। আমি বলি যে কী এমন হয়েছে লিলি বলো তো, আমি নিতে পারবো না, তুমি এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজা সাপটা করে বলো তো। ও আমাকে বলে ঢাকায় এসে তোমার বাবা আমাকে বিয়ের প্রস্তাব দিছে। আমি বললাম মানে তুমি কি বলতেছো? বলে হ্যাঁ, ঢাকায় এসে তোমার বাবা আমাকে বিয়ের প্রস্তাব দিছে এবং আমার অসুস্থ মাকে, আমার অসুস্থ মায়ের হাত ধরে তিনি বলছে যে আপনার মেয়েটাকে আমার কাছে দেন,
আপনার মেয়েটার সারা জীবন দায়িত্ব আমি নিব এবং আপনার চিকিৎসার জন্য যত লক্ষ টাকা লাগে সমস্ত টাকা আমি দিয়ে আমি আপনাকে সুস্থ করে তুলব। রাব্বি এবার তুমি বলো আমি কি করব। আমি বললাম তো তোমার মা কি বলল? ও বলে আমার মা তো মুহূর্তের মধ্যে আসমানের চাঁদটা পেয়ে গেল। আমার অসুস্থ মা বিছনা থেকে উঠতে পারে না, মা তখন ঢেকুর মেরে উঠে ওনার পাশে বসে গেল। বসে তোমার আব্বাকে বলতেছে আমার মেয়ের ভাগ্যটা যে এত ভালো আমি কখনো স্বপ্নও চিন্তাও করতে পারিনি। হয়তো আমার অসুস্থতা দিয়েই আমার মেয়েকে আল্লাহ স্বর্ণালী সকাল দেখাতে যাচ্ছে। আমি তখন বললাম লিলি এটা তুমি কি বলতেছো? আমার আব্বা এটা করেছে? বলে হ্যাঁ তোমার আব্বা এটা করেছে। আমি তখন বললাম যে তুমি এখন কি করবো? আমাকে বলে মাথা খারাপ, আমার মা মরে গেলেও আমি মরে গেলেও আমি কখনো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি তখন বললাম আমার আব্বা এতটাই খারাপ, এতটাই বদচরিত্র? ও আমাকে বলে আমি তো বারবার তোমাকে বলছি, তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই। আসলেই তোমার বাবার চরিত্রের দিক থেকেই অনেক খারাপ একজন লোক। যাই হোক, এরপর আমি লিলির কথার উপরে ডিপেন্ড করে আমি আমার বাবারে আর কোনো কিছুই বললাম না। এমন করেই সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, এভাবেই সময়গুলো কাটতেছিল। দিন রাতগুলো এভাবে কাটতে কাটতে সময় যতটা সামনের দিকে যাচ্ছে লিলির ভাত ভাঙা কান্নার শব্দ আমি ঠিক ততটাই বেশি শুনতে পাচ্ছি। একটা সময় লিলির মায়ের অবস্থা খারাপ হয়ে গেল। লিলির মা বারবার লিলিকে কসম দিচ্ছে, তোর কাছে অনুরোধ করি মা তুই এই লোকটারে বিয়ে কর, লোকটা বয়স বেড়ে গেলেও লোকটা ভালো আছে, ওনার স্বভাব চরিত্র ভালো, কথাবার্তা ভালো। কোনোভাবেই লিলি তার মাকে বুঝাইতে পারে না। অনেক সময় আমি লিলির সাথে ফোনে কথা বলি এবং ফোনে কথা বলা অবস্থায় লিলি তার মাকে বুঝায় এবং লিলির মাও লিলিকে বুঝায় লোকটা অনেক ভালো, তার স্বভাব চরিত্র ভালো, কথাবার্তা ভালো, দেখতে শুনতে ভালো। লিলিকে বারবার তার মা অনুরোধ করে তুই মানা করিস না মা, তুই আমার কথার বাইরে যাইস না মা, তুই না আমার লক্ষ্মী মা, তোর কাছে অনুরোধ করি তুই লোকটারে বিয়ে কর। এই লোকটারে বিয়ে করলে তুই ভালো থাকবি, তোর জীবনে তুই সুখে থাকবি, তোর জীবনে কোনো কষ্ট আসবে না, কোনো দুঃখ আসবে না। বারবার করে লিলিকে লিলির মা বুঝাচ্ছিল। কোনোভাবেই লিলি তার মায়ের কোনো কথা নিচ্ছিল না। সময়ের পরিবর্তনে একটা সময় এরকম হয়ে গেল যে লিলি প্রায় চুপ হয়ে গেল এবং তার মায়ের অবস্থাও এতটাই খারাপ হয়ে গেল, ডাক্তার একটা ডেট দিয়ে দিল যে এতদিনের মাঝে আপনার মাকে অপারেশন করতে হবে, হার্ট অপারেশন, তা না হলে উনি বাঁচবে না। এবং লিলি তখন চিৎকার করে কাঁদতে শুরু করলো। লিলির কথাবার্তার বাজে আমি এরকমভাবে বুঝে গেলাম যে লিলি প্রয়োজনে খারাপ রাস্তায় চলে যাবে, তারপরেও তার মাকে সে সুস্থ করে তুলবে। আমি এই বিষয়ে আরও কিছু কথা আছে লিলির খারাপ পথে যাওয়ার বিষয়ে, আমি বিষয়গুলো বলতে চাই না। একটা সময় চোখটা বন্ধ করে চিন্তা করলাম হাজারটা লোকের সাথে খারাপ কাজ করার চেয়েও আমার আব্বার সাথে খারাপ কাজ করে যদি, আমার আব্বার সাথে বৈধভাবে কোনো কিছু করে যদি ওর মাকে সুস্থ করতে পারে তবে খারাপ কোথায়? আমি তখন চুপ হয়ে গেলাম এবং নিজের চোখের পানিগুলোকে ঝরাতে ঝরাতে মুহূর্তের মধ্যে আমি লিলিকে আমার মনের কবর দিতে থাকলাম। দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে তখন দীর্ঘ প্রায় 1 মাস কাটিয়ে দিলাম। লিলি আমাকে ফোন খুব কম করতো, আমি ওকে ফোন কম করতাম। এরকম করতে করতে 1 মাস পরে লিলি একদিন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে রাব্বি তুমি হঠাৎ করে এরকম হয়ে গেলে কেন? তুমি আমাকে আগের মতো করে ফোন করো না, আমার সাথে আগের মতো করে কথা বলো না, তুমি জানি কেমন হয়ে গেছো। আমি বললাম লিলি আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, এটা আমি আসলে কয়েকদিন ধরেই চিন্তা করতেছি লিলিকে আমি বিষয়টা জানাবো। এবং আমি ঘটনাটা আগেই বলে রাখি, আমি লিলির এই দুর্দশা দেখে আমি আমাদের এলাকার শাহিদা নামের একটা মেয়ে আছে, যে শাহিদা মেয়েটা আমাকে অনেক পছন্দ করতো, আমাদের এলাকারই খুব বেশি পছন্দ করতো। লিলির সাথে ওই শাহিদার অনেক ঝগড়াও হয়েছিল। শাহিদা কেন আমার দিকে তাকায় থাকে, শাহিদা কেন আমাকে ফুল দেয়, শাহিদা কেন আমার জন্য ঘর থেকে পিঠা বানায় নিয়ে আসে, এসব বিষয় নিয়ে লিলির সাথে শাহিদার অনেক ঝামেলা হয়েছিল। আমি একদিন শাহিদাকে গিয়ে সব কিছু বললাম, বলে শাহিদার হাত পা চেপে ধরলাম, শাহিদা তোর কাছে আমি অনুরোধ করি তুই লিলিকে বলবি যে আমি তোকে বিয়ে করেছি, তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও আমাকে বলে এমন মিথ্যা কথা আমি লিলি আপুকে কেন বলবো? আমি তখন ওকে সবগুলো কথা খুলে বলার পরে ও তখন তার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমাকে বলল যে আপনার মতো এমন সত্যিকারের প্রেমিক এই দুনিয়াতে খুব কমই আছে। আমি বললাম জানো আমার চোখের সামনে লিলির মাটা মরে যাবে এটা আমি মানতে পারবো না। আমার আব্বার কাছে টাকা আছে, লিলি যদি একবার কবুল বলে আমার আব্বা টাকা দিয়ে দিবে, এতে লিলির জীবনটা অনেক সুখের হবে, তার সাথে সাথে লিলির মাও বেঁচে যাবে। অথচ সেই লিলি যদি আমার জন্য তার মাকে হারায় আমি তো তাকে জীবনে কিছুই দিতে পারবো না। পেশায় আমি একজন গরুর খামারের কর্মচারী। এসব বলে আমি যখন শাহিদার হাত পা ধরে কান্নাকাটি করি, শাহিদা তখন আমার কথা রাজি হয়। ও তখন আমাকে বলে ঠিক আছে যদি কখনো লিলি আমাকে ফোন দেয় আমি ওকে বলবো যে আমরা বিয়ে করে ফেলেছি।
তো যাই হোক, 1 মাস আমি খুব বেশি লিলির সাথে কথা বলতাম না, খুব কমই কথা বলতাম। 1 মাস পরেও খুব কান্না করে আমাকে বলে যে কী হয়েছে তোমার, তুমি আমার সাথে আগের মতো কথা বলো না কেন, তুমি যেটা কেমন দূরে সরে গেছো। আমার আম্মা অসুস্থতার কারণে, আমার আম্মার তো বয়স হয়েছে, অনেকটা বয়স হয়ে গেছে, আম্মা তো আর চিরকাল বেঁচে থাকবে না। হয়তো যে মা আমার 10 বছর আগে 10 বছর পরে মারা যেত, সে হয়তো 10 বছর আগে মারা যাবে, এটুকুই তো, তাই না? এতে মন খারাপ করার কি আছে? তুমি মন খারাপ করো না, আল্লাহ তাআলা একটা সময় সব কিছুকে ঠিক করে দিবে। এরকম করেও আমাকে বোঝাচ্ছিল। আমি তখন কান্না করতে করতে লিলিরে বললাম যে লিলি, তুমি ভুল করতেছো। একটা জিনিস জানার পরও হয়তো তোমার কলিজাটা ছিঁড়ে যাবে, কিন্তু আমি তোমাকে বলতে চাই নাই, কারণ একে তো তোমার মা অসুস্থ, তার উপরে তুমি এমন একটা অবস্থানে চলে গেলা, তোমার মন মানসিকতা খুবই খারাপ। এরকম পরিস্থিতির মধ্যে তোমাকে এরকম একটা কথা বলা আমার কাছে মনে হয় যেন ঠিক হবে না, এই জন্য আমি তোমাকে বলি নাই। কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এবং না বলে পারতেছি না। মনে হয় যেন এই জিনিসটাকে আমি আর লুকিয়ে রাখতে পারতেছি না, আমার বুক ফেটে কথাটা বেরিয়ে যাচ্ছে, তাই তোমাকে বলতে চাই। আমাকে বলে হ্যাঁ বলো না, কী এমন কথা যে তুমি লুকিয়ে রাখছো? আমি বললাম লিলি, তুমি শুনলে চোখের পানি ধরে রাখতে পারবে না যে আমি আজ থেকে অনেকগুলো দিন আগে বিয়ে করে ফেলেছি। ও তখন বলে মানি, এটা তুমি কী বলতেছো, কারে বিয়ে করছো? আমি বললাম শাহেদারে। ও বলে ওই শাহেদা যে স্কুলে পড়তো, তোমারে পছন্দ করতো, এইটা? আমি বললাম হ্যাঁ, আমি শাহেদাকে বিয়ে করে ফেলেছি। ও তখন আমাকে বললে রাব্বি কেন, আমি না তোমাকে ভালোবাসি? আমি বললাম হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, তুমি তো জানো আমার কোমরে কোনো শক্তি নাই, আমি যাই কিছুই করি সবই আমার বাবার নির্দেশে করি। আমি যদি বাবাকে ভুলে যেতে পারতাম, এলাকা ছেড়ে দিতে পারতাম, তাহলে তো হয়তো আমাকে আজকে এই 2 দিনটা দেখতে হতো না। আসলে বাবা বুঝে গেছে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার আব্বা তোমাকে পছন্দ করতো, এবং আমার ওই সম্পর্ক আছে জেনে বাবা বিভিন্নভাবে আমাকে প্রেশার দিতে থাকে। একটা সময় গ্রামের লোকজন দিয়ে ভুয়াভাবে আমার সাথে শাহেদাকে ধরে, এবং শাহেদও আমার আব্বার প্রস্তাবে রাজি হয়। একটা সময় বাবা জোর করে শাহেদার কাছে আমাকে বিয়ে দিয়ে দেয়, শাহেদাকে আমার কাছে বিয়ে দিয়ে দেয়। এবং এটা আমি তোমাকে জানাই নাই, তার কারণ হচ্ছে তোমার আম্মু অসুস্থ, তুমি এখন আরও বেশি কষ্ট পাবা, আমি তোমাকে আরও বেশি কষ্ট দিতে চাই নাই বলে এই সত্য ঘটনাটা আমি নিজের মাঝে লুকিয়ে রাখছি। ও তখন চিৎকার করে কেঁদে উঠলো, কেঁদে উঠে বলতেছে এটা তুমি কেন করলা রাব্বি, আমাকে কেন জানাইলা না যে সময় তোমার বিয়ে হয়ে যায়? আমি বললাম কীভাবে জানাবো বলো, একে তো আমার বাবা আমার উপরে কাল সাপের মতো বসে আছে, তার উপরে আবার তুমি তোমার আম্মাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছো, আজকে ব্লাড দিচ্ছ, কালকে এটা আনতেছো, এই হসপিটাল ওই হসপিটাল, আর কত বলো, আমি তোমাকে কত চালাবো, তোমাকে তো অনেক কষ্ট দিয়েছি, আর কত কষ্ট দিব বলো, আর তোমায় কষ্ট দিতে চাই না বলেই আমি এই এতিম ছেলে তোমাকে ছেড়ে দিয়েছি। ও আমাকে বলে রাব্বি তুমি কাজটা ভালো করো নাই। আমি বললাম লিলি, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? আমাকে বলে হ্যাঁ বলো না। আমি বললাম আমি তো বিয়ে করেই ফেলেছি, আমার তো আর কোনো কিছুই নাই। আমাকে বলে আমি এটা বিশ্বাস করি না। আমি বলি তুমি বিশ্বাস না করলে আমার কিছুই করার নাই, আর যদি আরও বিশ্বাস করতে চাও প্রয়োজনে তুমি আমার এলাকাতে এসে খোঁজখবর নাও। আর এই বিষয়টা আমি আব্বাকেও বলে দিয়েছি। আমার আব্বা আমাকে বলে এটা তুই কেন করতেছিস, এরকম ঘটনা কেন ঘটাচ্ছিস? আমি বললাম আব্বা, এই লিলি আমাকে পছন্দ করে, এই জন্য আমি এটা বলছি। আমার আব্বা বলে এই মেয়ে তোরই পছন্দ করে? আমি বললাম হ্যাঁ। আমার আব্বা তখন বললো ঠিক আছে, আমার যদি ফোন করে আমি বলবো তুই বিয়ে করে ফেলেছিস, শাহেদারে বিয়ে করছিস, সেটা আমি বলবো। এবং আমার আব্বা তখন আমাকে বলে যে তুই চাইলে শাহেদাকে ডিরেক্টলি বিয়ে করতে পারিস, আমি রাজি আছি, সমস্যা নাই। আমি কিন্তু আমার আব্বার কথায় রাজি হইলাম না। এরপরে লিলি এই কথাটা মানতে পারতেছিল না, ও অনেক দিন কান্নাকাটি করতেছিল, মন খারাপ করতেছিল। আমি তখন ওরে বললাম যে যেহেতু আমি বিয়ে করে ফেলেছি, আমরা দুজনে একজন ভালো একজন আরেকজনের ভালো বন্ধু হিসাবে কি থাকতে পারি না, যে তোমার বিপদ আপদে আমি থাকবো, আমার বিপদ আপদে তুমি থাকবা। ও আমাকে বল আমি যদি তোমার সাথে তোমার বাসার চাকরানি হয়েও থাকতে পারি, এতেও না আমার কোনো সমস্যা নাই, আমি এভাবেই তোমার সাথে থাকতে চাই। তা আমি বললাম যে ঠিক আছে লিলি। তার বেশ কয়েকটা দিন পরে, এই কথাটা বলার প্রায় 20-25 দিন পরে আমি বলতেছি লিলি, মানুষ তো তার বাবা মায়ের জন্য অনেক কিছুই করে, তারা বাবা মায়ের জন্য অনেক কিছুই করে, বাবা মায়ের সেবা যত্ন করার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য। যে মা তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মায়ের জন্য কি তুমি এটুকু করতে পারবা না? তুমি আমার বাবাকে বিয়ে করো, আর তুমি যদি আমার বাবাকে বিয়ে করো তাহলে দেখো লিলি, তোমার মাটা বেঁচে যাবে, তোমার মাটা তোমার সাথেই থাকবে। কথাগুলো বলার পরে লিলি তখন চুপ হয়ে যায়, কিছুই বলে না। আমাকে বলে এগুলো তুমি কী বলতেছো রাব্বি? আমি বললাম হ্যাঁ, আমি তোমাকে যা বলতেছি একটাবার ভেবে দেখো। ও বলে আমি আমার মায়ের কথা ভাববো না, তোমার বাবাকে বিয়ে করলে আমি তোমাকে সবসময় দেখতে পাবো তো? আমি বললাম তা কেন পারবা না, আমি তো ঘরেই থাকি, বাড়িতেই থাকি। ও
ও বলে তোমাকে একটু দেখতে পাবো সেই আশায় আমি তোমার বাবার প্রস্তাবে রাজি হব, আমার মায়ের জীবনের জন্য নয়। আমি বললাম লিলি এরকম করে বলো না, আল্লাহ বেরাজ হয়ে যাবে, আল্লাহ রাগ করে যাবে। মা তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, তুমি আমার আব্বার প্রস্তাবে রাজি হয়ে যাও। ও তখন বলে ঠিক আছে, আমি তোমার আব্বার সাথে কথা বলবো। এরপরে লিলি আমার আব্বার সাথে কথা বলে। আব্বার সাথে কথাবার্তা বলার পরে একদিন দুপুরে আবার গরুর খামারে এসে আমাকে খুব আদর করে ডাকে। এই পর্যন্ত কিন্তু কোনোদিন আমাকে এতটা আদর করে ডাকে নাই। এত আদর করে আমাকে ডাকে বলতেছে যে রাব্বি তুই তো আমার বড় ছেলে, ওই নামেই শুধুমাত্র বড় ছেলে আর কি, অন্য কোনো দিক দিয়ে না, যে তুই তো আমার বড় ছেলে, তোকে না বলে তো পারতেছি না, তোকে তো বলা উচিত, তাই তোকে বাবা একটা কথা জানাচ্ছি, বাবার এই কথাটা তুই ভালোভাবে মেমোরিতে ঢুকাবি এবং খুব ভালোভাবে চিন্তা করবি, করে আমাকে একটা উত্তর দিবি। দেখ তোর মা মারা গেছে আজকে তো বহু বছর হয়ে গেছে, আমার ভিতরে এখনও যৌবনের চাহিদা আছে, আমার বয়স এখনও একেবারে পড়ে যায় নাই, তো বিভিন্ন খারাপ দিকে আমার মন মানসিকতা চলে যায়, পাপ হয়। তো বিয়ে করলে তো কোনো পাপ নাই, কিন্তু খারাপ কাজ করলে তো পাপ। এই জন্য পাপ থেকে মাপ পাওয়ার জন্য, পাপ থেকে ভালোর পথে আসার জন্য আমি চিন্তা করতেছি আমি লিলি নামের ওই মেয়েটারে বিয়ে করব। তার মাও যেহেতু অসুস্থ, আমি একটু চেষ্টা করবো তার মাকে সুস্থ করার জন্য, আর মেয়েটার আমি বিয়ে করব। মেয়েটা আমাকে ফোন দিয়ে বলল সে ওনাকে আমার পছন্দ করে, এখন তুই কি বলিস? তাই না আব্বার কথা শুনে মানে আব্বা সম্পূর্ণ বিষয়টা ঘুরে আমার কাছে বলতেছে। তাই আমি বললাম খারাপ কি আব্বা, ভালোই তো। আমার আব্বা বলে আমি চিন্তা করতেছি আবার এলাকার লোকজন কি বলে না বলে, এলাকার লোকজনে তো আবার খারাপ মনেও করতে পারে, খারাপ বলতেও পারে। না বাবা, এলাকার লোকজন আর কি বলবে, তুমি বিয়ে করবা, তোমার বিয়ের বয়স আছে, তুমি বিয়ে করতেছো, এলাকার লোক এখানে কি বলবে? আর এলাকার লোকের তো কোনো কিছু বলার নাই, তাই না? আমার আব্বা বলেন না তাও তুই ঠিক বলছিস, এখন তুই কি বলিস? আমি বললাম জি এটা তুমি করো। আমার আব্বা বলে তাইলে এটা গ্রামে করা যাবে না, এটা ঢাকাতে করব, 2 দিন পরে আমি ঢাকায় যাবো, তুই আমার সাথে চল। আমি বললাম আব্বা এটা কি এদিকে করলে হয় না, গ্রামে নিয়ে আসো। আমার বাবা বলে যে না আমি গ্রামে করবো না, গ্রামে কথাটা জানাজানি হয়ে যাবে, খারাপ হবে, তুই আমার সাথে ঢাকায় চল, আমি ঢাকায় যাবো, ঢাকায় করব। পরে আব্বা আমাকে ঢাকায় নিয়ে গেল। যাওয়ার সময় ব্যাগ ভর্তি মানে আপনার বিয়ে করার জন্য যে জিনিসপত্র দরকার সব কিছু আমার আব্বা ব্যাগে নিয়ে নিল। এবং এক পর্যায়ে উত্তরাতে, ঢাকার উত্তরাতে আব্বার এক বন্ধুর বাসায় উঠলো, আব্বার এক ফ্ল্যাটে উঠলো বন্ধুর বাসায় উঠার পরে ওই লিলি তখন ওই বাসায় আসলো। আসার পরে লিলি আমাকে দেখে তো মানে চোখের পানি ধরে রাখতে পারতেছে না, কান্না করতেছে। তো আব্বার ওই বন্ধু এবং বন্ধুর ওয়াইফ তা ফ্যামিলির সবাই মিলে লিলিকে বউ সাজালো। আমিও তখন ওর কাছে গেলাম, বউ সাজলে ওরে দেখতে কতটা সুন্দর লাগে শুধু এটা দেখার জন্য ওর কাছে গেলাম, নিজেও ওকে এটা ওইটা আগিয়ে দিলাম সাজানোর জন্য। ওরে বউ সাজালো এবং আমার বাবার পাশে বসালো। চোখের পানিগুলো তখন ধরে রাখতে পারলাম না, মুহূর্তের মধ্যে চোখের পানিগুলো বেয়ে বেয়ে যেন টুইটুম্বুর হতে শুরু হলো। খুব কান্না করতে শুরু করলাম। আসলে কি আর করে, এটাই তো ভাগ্য যাকে যেখানে নিয়েছে সেখানেই তো যেতে হবে। আমি আমার চোখের পানি আস্তে আস্তে করে মুছতে শুরু করলাম। লিলিকে আমার বাবার পাশে বসালো এবং লিলি দেখতে অনেক সুন্দর ছিল। সবাই বলতেছে যে এত সুন্দর একটা মেয়ে, আঙ্কেল মানে ওই বাসার ওনার আব্বার বন্ধুর ছেলে মেয়েগুলো বলতেছে যে আঙ্কেল এই বয়সে এত সুন্দর একটা বউ পাইছে, আমরা তো আমাদের বয়সেও পাই না, ভাগ্যের বিষয় এরকম একটা বউ পাওয়া। ওই বাসায় তখন আমার সামনে আমার ভালোবাসার মানুষটাকে বউ সাজিয়ে আমি আমার বাবার পাশে বসিয়ে দিলাম। হুজুর আসলো, কলমা পড়লো, 3 লক্ষ টাকা কাবিনে আমার বাবার সাথে লিলির বিয়ে হলো। এবং লিলির বিয়ে হলো সে রাতেই ওই বাসায়, আঙ্কেলের বাসায় লিলির বাসর ঘরও হলো। লিলি যখন আমার আব্বার সাথে বাসর ঘরে ঢুকলো, আমি তখন আমার চোখের পানিটা ধরে রাখতে পারিনি। আঙ্কেললে বললাম আপনাদের বাসায় কি তালা মারা, ছাদে কি তালা? আঙ্কেল বলেন না আমাদের বাসায় ছাদ খোলা আছে। সারাটা রাত ওই ছাদে বসে শহরটাকে উপভোগ করেছি। শহরের এদিকে ওদিকে কতই না রঙিন রঙিন বাতি জ্বলতেছে, মাথার উপরে লক্ষ তারার মাঝে একটা চাঁদ ঝুলতেছে। পৃথিবীটা কতই না সুন্দর। এই সুন্দর পৃথিবীতে জিন্দা লাশ হয়ে আমি ওই বিল্ডিংয়ের ছাদের উপরে চোখের পানি ঝরাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে জীবনটা এরকম কেন। সারাটা রাত আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমি কাটিয়ে দিলাম। আস্তে আস্তে এদিক ওদিক বিভিন্ন দিক থেকে সকালে ফজরের আজানের শব্দ আমার কানে আসতে শুরু হলো। একটা মুহূর্তে চোখের পানিগুলো মুছলাম এবং নিচে গিয়ে অজু করে আসলাম। অজু করে ওই বিল্ডিংয়ের ছাদেই আমি তখন একা একা ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজটা আদায় করে সকালবেলা ঢাকা শহরে একটু হাঁটতে বেরোইলাম।
রাস্তায় এখানে সেখানে ঘুরলাম, হাঁটাহাঁটি করার পর একটা সময় ঘরে ঢুকলাম। ফ্ল্যাটে ঢোকার পরে আব্বা আমারে বলল, আমরা বিকেলে এই লিলির মারে হসপিটালে নিয়ে যাব, তুই কোথাও যাইস না, তোর যদি ঘুরতে ইচ্ছা করে 2 দিন পরে ঘুরিস, এখন আর ঢাকাতে ঘোরার দরকার নেই। হ্যাঁ আব্বা ঠিক আছে, আমি ঘুরবো না। বিকেলবেলা লিলির মারে নিয়ে আমার আব্বা, আমি আর আব্বার বন্ধুর গাড়ি দিয়া যে হসপিটালে লিলির মা ছিল সেই হসপিটাল থেকে অপারেশনের জন্য ঢাকার খুব নামি দামি একটা হসপিটালে লিলির মাকে নিয়ে যাওয়া হলো। বুকে কষ্ট থাকলেও মুখে আমার হাসি ছিল, কারণ আমার ভালোবাসার মানুষটা তো ভালো আছে। তার মায়ের চিকিৎসা হবে, যে চিকিৎসা আমি করতে পারতাম না। একটা সময় হসপিটালে লিলির মায়ের চিকিৎসা শুরু হলো এবং অপারেশনও হলো। কিছুদিনের মাথায় অপারেশন হলো, লিলির মা মোটামুটি সুস্থ হলো। দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো আমার আব্বা ঢাকায় থাকলো। 1.5 মাস পরে আমার আব্বা তখন লিলিকে আর আমাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে আসার সময় আব্বা বারবার লিলিকে বলে দিয়েছে, গ্রামের কারো কাছে গিয়ে বইল না যে তুমি আমার বউ। আর আব্বা আমাকেও বলে দিছে, গ্রামের কোনো লোককে খবরদার জানাবি না যে আমি বিয়ে করছি, কারণ গ্রামের মানুষ খারাপ, তারা 1 কথা 2 কথা বলবে, এটা ওইটা বলবে, আমার মান সম্মান থাকবে না, এরকম কথা দেখবি যাতে কেউ না বলে, খবরদার কারো কাছে বলবি না। না বাবা, আমি কাউকে বলতে যাব কেন। একবার যাই লিলি, আমি এবং আমার বাবা তখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামে আসলাম। গ্রামে আসার পরে লিলি আমার সাথে আস্তে আস্তে এরকমভাবে সপ্তাহখানিক পরে লিলি মনে হয় ওই শাহিদার সাথে কথা বলছে বা শাহিদার কাছ থেকে কোনো কিছু জানতে পারছে। জানতে পারার পরে সপ্তাহখানিক পরে আমাকে বলে যে, রাব্বি তুমি আমাকে এই শাস্তিটা কেন দিলা, কেন তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বললা? আমি তো কখনোই চিন্তা করতে পারি নাই তুমি আমার সাথে মিথ্যা বলবা, তোমার আমি ফেরেশতার মতো বিশ্বাস করতাম। আমি বললাম, আরে না, আমি তোমার সাথে কোথায় মিথ্যে বললাম? ও আমারে বলে, তুমি যে বললা তুমি শাহিদারে বিয়ে করছো, এটা কি সত্য? আমি বললাম, দেখো আমি যদি তখন এই কথাটা না বলতাম, তুমি আমার বাবাকে বিয়ে করতে রাজি হতো না, আর এতে তোমার জীবনটা নষ্ট হতো, সাথে সাথে তোমার মা মৃত্যুবরণ করতো। আমার একটা মিথ্যাতে তোমার মা একটা নতুন জীবন পেয়েছে, তুমি পেয়েছো তোমার সাজানো গোছানো একটা সংসার, একজন বড়লোক স্বামী। ও আমাকে বলো, আমি কি এসব চেয়েছিলাম? কেন তুমি আমাকে এত মিথ্যা কথা বললা? কেন তুমি আমাকে এত ধোকা দিলা? কেন আমার সাথে এত বড় বেইমানি করলা? আমি তখন বললাম, লিলি যা হবার তা হয়ে গেছে, এইসব কথা মনে করে নিজেকেও কষ্ট দিও না আর আমাকেও কষ্ট দিও না, আমার আব্বার সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার চেষ্টা করো। ও আমাকে বলে, ওই লোকের সাথে কি আমার অ্যাডজাস্ট হয়? তোমার কাছে মনে হয় যে এরকম একটা বয়স্ক লোকের সাথে আমি কখনো অ্যাডজাস্ট হতে পারবো? আমি বললাম, চেষ্টা করো, মানুষ চেষ্টা করলে পারে না এমন তো কোনো কাজ নাই। আমার আব্বা তো জিনও না, ভূতও না, আবার হাতিও না, দূতও না, আমাদের মতোই একটা মানুষ, দেখো অ্যাডজাস্ট হতে পারো কি না। এভাবে আরও প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে গেল। কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে, আমার বাবার আক্রোশ লিলির উপরে ততটাই বাড়তেছে। ভালোবাসা দিনে দিনে কমে যাচ্ছে, ভালোবাসার জায়গায় লিলির প্রতি আমার বাবার ঘৃণা জন্মাচ্ছে। এরকম করতে করতে দিনের পরিবর্তনে আমার আব্বার ছেলেরা, মানে আমার ভাইয়েরা, বোন যখন শহর থেকে আসতো, লিলির সাথে চাকরানির মতো ব্যবহার করতো। আমার বোন আর আমার ভাই যখন শহর থেকে আসতো, লিলি আর আমার আব্বার সাথে ঘুমাইতো না, এবং আব্বা ওই সময় লিলির সাথে সম্পূর্ণ চাকরানির মতো ব্যবহার করতো। এইটা নিয়ে ওইটা নিয়ে, এটা কর ওইটা করে চাকরানির মতো ব্যবহার করতো, এবং লিলিও এই জিনিসগুলো সহ্য করতো। আর আমার ভাইয়েরা লিলির সাথে খুবই দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো। তো লিলি আমাকে এটা বলতেছে, দেখো তিনি আমাকে বিয়ে করার পরেও চাকরানির মতো আমার সাথে ব্যবহার করে যাচ্ছে, কোনো সময় তার কাছ থেকে তার সন্তানের সামনে সে আমার সাথে একটু ভালো করে কথা বলে না। বাদ দাও তো, আব্বার কথা বাদ দাও, তোমার মা তো বেঁচে আছে তাই না? ও আমাকে বলে, ওই একটা কথা বলেই তুমি আমাকে বারবার দুর্বল করে দাও। এমন করে সময়গুলো কাটতেছে। তখন আমার ভাইয়েরা, বোন আবার চলে গেল শহরে, ওই তখন বাড়িতে থাকতেছে, কিন্তু আমার আব্বা ওকে আর দেখতে পারে না আগের মতো। তো বেশিরভাগ সময় লিলি আমার সাথে বসে থাকে। আমি তো অনেক মাস আগে আমার আব্বাকে একবার বলেছিলাম যে লিলি আমাকে পছন্দ করে, এবং আমি চাই না যে ও আমাকে পছন্দ করুক, এই জন্য আমি চাই যে আমি শাহেদাকে বিয়ে করেছি, এটা তুমি লিলি যদি ফোন করে বলে দিও। তো সেই কথাটা সূত্র দিয়ে আমার বাবা আমাকে কিন্তু ডাউট করতে শুরু করে। যেদিন লিলি আমাদের বাসায় আসে, ওই দিন থেকে আব্বা কিন্তু আমার দিকে একটু বেশি ফোকাস করতে শুরু করে, একটু বেশি আমার দিকে নজর দিতে শুরু করে। আমি কী করি না করি সব কিছুর প্রতি আমার বাবার একটা এক্সট্রা নজর আমার উপরে ছিল। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা সময় আমি খুব খেয়াল করে দেখলাম যে আমার বাবা আমাকে খুব ডাউট করে, মানে প্রচণ্ড রকমের আমাকে ডাউট করে, আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং কারণে অকারণে লিলির গায়ে হাত তোলে, আমার গায়ে পর্যন্ত হাত তোলে, আমাকেও মারে। মানে কোনোভাবে আমি আর বাবার সাথে খুব ভালো হতে পারতেছি না।
এবং কথায় কথায় আমারে বলে, তুই তো একটা বেয়াদব, সৎ মায়ের দিকে নজর দেস, এরকম করে আমাকে আমার বাবা বলে। তখন ভিতরে কষ্ট লাগে যে এরকমভাবে যে বাবা বলে যে আমি আমার সৎ মায়ের দিকে নজর দিই, আমার চরিত্র ভালো না, আমার চরিত্র খারাপ। আজ অনেক বছর তো হয়ে গেল, বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে, আমি থাকবো না এখানে। একদিন এক পৃথিবীর রাগ আর অভিমান বুকে চাপা দিয়ে আমি লিলিকে আর আমার বাবাকে কোনো কিছু না বলে কোনো এক ঘুটঘুটে অন্ধকার রাতের বেলায় মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে মায়ের কবরকে সালাম করে আমি রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাতের বাসে করে আমি তখন আমার ওই গ্রাম ত্যাগ করি। গ্রাম ত্যাগ করে আমি যখন রাজধানী ঢাকাতে আসি, পকেটে সামান্য কিছু টাকা ছিল, চাকরির তেমন কোনো ব্যবস্থা ছিল না। দেখতে শুনতে ভালো ছিলাম, ওসে লম্বায় ছিলাম দেখে একটা রেস্টুরেন্টে চাকরি পেয়েছিলাম। তবে এমন কোনো চাকরি না যে ওয়েটার কিংবা সামনে কাজ করব, পিছনে প্লেট পরিষ্কার করা, এটা গ্লাস পরিষ্কার করা, ওই ধরনের কাজ করতেছি। মোবাইল বন্ধ করে রেখেছি, মোবাইলে কোনো যোগাযোগ রাখি না, কারোর সাথে কোনো যোগাযোগ রাখি না। শুধু মাঝে মাঝে শাহিদার সাথে কথা বলতাম, শাহিদারে জিজ্ঞেস করতাম, শাহিদার কাছ থেকে এটা ওটা শুনতাম। এরকম করে দীর্ঘদিন আমি ওই দোকানে কাজ করি এবং একটা সময় আমি তখন সামনে জুনিয়র ওয়েটারের দায়িত্ব পাই, জুনিয়র ওয়েটারে কাজ করি। তো শাহিদ আমাকে সবসময় ফোন দিয়ে বলতো, আমার সাথে কথা বলিয়ে বলতো যে তোমার আব্বা লিলির গায়ে হাত তোলে, লিলিকে মারে, লিলির উপরে অত্যাচার করে, এটা ওইটা অনেক কিছুই করে। যাই হোক, আমি কোনো কিছুই বলতাম না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমি আমার কাজের উদ্দেশ্যে আসতেছি। রাস্তার এক পাশে ছিল আমাদের বাসা, অন্য পাশে ছিল হোটেল। তো ওই পাশ থেকে আরেক পাশে আসার সময় দুর্ভাগ্যবশত আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করে বলতে একটা মাইক্রোবাস আমাকে লাগাই দেয় আমার, এবং আমার একটা পায়ের উপর দিয়ে একটা মাইক্রোবাসের চাকা চলে যায়। খুব মর্মান্তিকভাবে আমি আঘাত পাই, অনেক ব্যথা পাই। এত পরিমাণের ব্যথা পাই যে আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ি। জ্ঞান যখন আমার ফিরে, আমি তখন হসপিটালে। আমাকে জিজ্ঞেস করে, আপনার পরিচিত কেউ আছে? আমার কাছে কিন্তু কোনো মোবাইল টোবাইল নেই। আপনার পরিচিত কেউ আছে, আপনি কাউকে চিনেন, কারো নাম্বার আছে? আমার শুধু শাহিদার নাম্বারটা ওই সময় মনে আছে। আমি তখন বলি, আমি যদি মরেও যাই, আমার মৃত্যুর খবরটা যাতে লিলির কাছে পৌঁছায় দেয়, এই জন্য আমি শাহিদারে কল দিছি। খুবই অসুস্থ ছিলাম, একটা লোকের নাম্বার থেকে শাহিদারে কল দিলাম। কল দিয়ে বললাম, শাহিদা আমি অসুস্থ, আমি অমুক হসপিটালে আছি, আমি হয়তো মারা যেতে পারি। আমি যদি মারা যাই, আমার লাশটারে আমার মায়ের কবরের পাশে মাটি দিও, আর লিলিকে বলে দিও আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ও যাতে আমাকে ক্ষমা করে দেয়, আমি হয়তো বাঁচব না, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। আমার কিন্তু চিকিৎসা হচ্ছিল না, আমি সেখানেই পড়ে আছি। এবং তার পরের দিন বিকালবেলায় হঠাৎ লিলি ওই হসপিটালে চলে আসে। লিলিকে দেখার পর আমি খুব অবাক হয়ে যাই যে ওইখানে আসছে। তখন আমার একটা পা সম্পূর্ণভাবে পচে যাওয়ার মতো অবস্থা, ব্যান্ডেজ করে রাখছে। চিকিৎসা হচ্ছিল না, চিকিৎসার টাকা ছিল না। একটা সময় সিট থেকে নামাই দিল, সরকারি হসপিটাল, তারপরেও সিট থেকে নামাই দিল, নিচে নামাই দিল। তো লিলি, আমি তোরে বললাম যে তুমি চলে আসলা কেন, আমার আব্বা কি মনে করবে? ও আমাকে বলে, আমি তোমার আব্বার সাথে আর থাকবো না, আমি ওখানে যাব না। তুমি যদি মরে যাও, আমি তোমার কবরের পাশেই সারা জীবন কাটিয়ে দিব। আর যদি পঙ্গু থাকো, আমি গার্মেন্টসে চাকরি করে তোমাকে সুস্থ করব। আমি তখন বললাম, এটা কি অন্যায় হয়ে যাচ্ছে না বলো? এটা তো অন্যায় হয়ে যাচ্ছে। আমার আব্বা তোমার মাকে সুস্থ করেছে, এত লক্ষ টাকা খরচ করে তোমার মায়ের হার্ট অপারেশন করেছে, তো সেখানে তুমি আমার আম্মার জন্য এটুকুন করবা, তোমার আম্মার জন্য তুমি এটুকুন করবা না? ও আমাকে বলে, তুমি জানো না তিনি আমার সাথে প্রতিটা রাতে কি করে? কোনো স্বামী তার বউর সাথে এরকম করে না। আমার সাথে উনি যা করে, এটা আসলে একটা বউ হিসাবে মেনে নেওয়া সম্ভব না। এত নোংরামি করে, যে নোংরামির ভাষা আমি এখানে বলতে পারবো না। উনি আমাকে যে কাজগুলো করতে বলে, আমি কুকুর না যে আমি এই ধরনের কাজ করবো, কিন্তু কুকুরের মতো উনি আমাকে এই ধরনের কাজগুলো করায়, আমি আর নিতে পারতেছি না। আমি তখন বললাম যে আর কী করব। তখন আমি হসপিটালের নিচে বেডে, আমার চিকিৎসা হচ্ছে না, ও ডক্টরের কাছে যায় যে দেখেন ওর চিকিৎসাটা করেন, এটা করেন, ওইটা করেন, কিন্তু ডক্টর আমার কোনো চিকিৎসা করে না। একটা সময় আমার এই পাটা পচে গেছে, পাটা পচে পা থেকে পইস বেরোচ্ছে। হসপিটালের ও তখন ওর মাও থাকতো, ওর মা মাঝে মাঝে আসতো, ও আসতো, দুজনে মিলে আমার চিকিৎসা করতো। আর ওর মা ওকে বারবার বকা দিতেছে, তুই কেন আমার জন্য চলে আসলো, কেন ওর স্বামীর ঘর ছেড়ে দিল, এই যে ওর মা ওর উপরে খুব রাগ। এরকম করতে করতে একদিন আমার দুপুরবেলা, আপনার সকালবেলার দিকে আমার পা থেকে পোঁচ বেরোচ্ছিল, পাইকে গেছে, ওই পাকা জায়গাগুলো থেকে পোঁচ বেরোচ্ছিল। ও তখন এগুলা হাত দিয়ে সরাচ্ছিল, এমন একটা অবস্থা। এমন সময় কোনো একটা ছেলে মোবাইলে জিনিসগুলো ভিডিও করতেছিল। ওই সময় আবার ফেসবুক মোটামুটি খুব ভালো, মানুষের হাতে হাতে ফেসবুকটা অনেক ভালো চলে। তো তখন ভিডিও করতেছে, ভিডিও করার একটা পর্যায়ে এই ছেলেটা তখন আমার ওর কাছে আসলো, লিলির কাছে এসে বলতেছে, উনি আপনার কি হয়? লিলি বলে, এটা আমার স্বামী। কিন্তু আদৌ তো আমি ওর স্বামী না। বলে, এটা আমার স্বামী।
তা বলে কী হয়েছে ওনার? বলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অমুক হোটেলে চাকরি করতো। তো বলে এই যে পাকা পোঁচগুলো যেগুলোর সাথে রক্ত জড়িত, এরকম পচা গন্ধ দুর্গন্ধ, এখানে তো কোনো মানুষ দাঁড়াতে পারে না। আমিও তো নাকের মধ্যে গামছা দিয়ে কোনোভাবে নাক ডেকে দাঁড়িয়ে আছি। তো হসপিটাল থেকেও বের করে দিল। হসপিটাল থেকে তখন আমরা মোটামুটি বেরিয়ে একদম বাইরের ভিতরে একদম কোনায়। তো আপনার নাকে গন্ধ লাগে না? আপনি নাকে গন্ধ পাচ্ছেন না? ও তখন বলে গন্ধ পাবো কেন? ও তো আমার স্বামী, ওর পায়ের নিচে আমার জান্নাত, আমি ওরে ছেড়ে কোথায় যাব বলেন? আর আমি যদি ওরে ছেড়ে দিই ও কার কাছে যাবে? তো ছেলেটা খুব ভালো করে ভিডিও করে, এবং ভিডিও করার পরে ছেলেটা বলে যে দেখেন, মানে ওর ক্যামেরাতে বলে দেখেন, আজকাল স্বামীর যদি ইনকাম না থাকে মেয়েরা তার স্বামীকে ছেড়ে চলে যায়, স্বামীর সাথে সংসার করতে চায় না। ইনকাম না থাকলে ওই স্বামীর দিকে ফিরেও তাকায় না, ডিভোর্স করে চলে যায়। কিন্তু দেখেন, স্বামী অসুস্থ হওয়ার পরে চিকিৎসা করতে না পারে হসপিটাল থেকে তাকে বের করে দিয়েছে। হসপিটাল কোনো এক কর্নারের ভিতরে পচা গলা পাটা নিয়ে বসে আছে। চিকিৎসা করার মতো টাকা তাদের নাই, এবং এমন একটা অবস্থার মধ্যে আছে যে কোনো সময় হয়তো তার স্বামীটা মারাও যেতে পারে। এমন গন্ধ এই জায়গায়, আমি নিজে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমার নাকের বমি আসতেছে বারবার। অথচ এই মেয়েটা নাকে কোনো রকমের কাপড় না দিয়ে অনিমেষে তার স্বামীর পায়ের পোঁচগুলোকে হাত দিয়ে মুছতেছে। এই মেয়েটার কাছ থেকে অ্যাটলিস্ট আপনারা শিখেন ভালোবাসা কাকে বলে, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কাকে বলে। আল্লাহ তাআলা যে বলেছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, এই আরেকটা প্রমাণ আপনারা দেখে যান। এই নারী মৃত্যুর পরে নিশ্চিত তার স্বামীর পায়ের নিচে জান্নাতেই থাকবে। এবং আমাদের কাছে আবার আসলে এসে বলল, আপু আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? কেউ যদি আপনাকে অল্প কিছু টাকাও সাহায্য করে তাতেও তো আপনার স্বামীর চিকিৎসাটা মোটামুটি হবে, বা কোনো নাম্বার। আমার বউ তখন একটা নাম্বার দিল যেটাতে আমাদের টাকা আসতে পারে। ওইরকম একটা নাম্বার দিল, আর নাম্বার দেওয়ার পরে আমার ওই লোকটা চলে গেল। অতটুকু ওই লোকের সাথে আমার দেখা, কিন্তু ওই লোকটা কি বা তার ফেসবুকের নাম কি, শুধু সে এটাই বলেছে যাওয়ার সময় আমি ভিডিওটা ফেসবুকে দিচ্ছি, যদি আপনাদের কেউ টাকা পয়সা দিয়ে আপনি নিয়েন, এইটুকুই লোকটা বলছে। তার নামটা কি জানি বলছে, নামটা কিন্তু আমাদের মনে নেই। এর পরের দিনে হঠাৎ করে আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু হয়, এবং টাকা আসতে আসতে অল্প কিছুদিনের ভিতরে প্রায় 4 লাখ টাকার কাছাকাছি চলে আসে। মানে আমরা খুবই অবাক হয়ে যাই যে এত কম সময়ের ভিতরে এইভাবে টাকা আসবে, তো মানে চিন্তার বিষয়। 4 লাখ টাকার মতো চলে আসে মুহূর্তের মধ্যে। আমার বউ তখন হসপিটালে টাকা জমা দেয়, আমার চিকিৎসা শুরু হয়ে যায়। এবং এরই মাঝে টাকা আসতে আসতে টোটাল প্রায় 12 লক্ষ টাকার মতো আমার বউয়ের অ্যাকাউন্টে আসে। দেশ থেকে বিশেষ করে বেশিরভাগ টাকাগুলো আসে সৌদি আরব থেকে। প্রচুর সৌদি আরব থেকে মানুষ টাকা পাঠায়। আমার বউকে ফোন করে বলে কোথায় ভর্তি করাইছেন, এখন কেমন আছে। এবং একজন মহিলা, তিনি হচ্ছে ইউরোপের কোনো একটা দেশে থাকতো, সে আমাকে দেখার জন্য ইউরোপ থেকে চলে আসছে। ওই মহিলাও 1 লক্ষ টাকা এই নিয়ে আমার বউয়ের হাতে দিছে, একদিন আমাদের সাথে ছিল। তো যাই হোক, সম্পূর্ণভাবে সুস্থ হই আমি। হসপিটাল থেকে সুস্থ হওয়ার পরেও প্রায় 9 লক্ষ টাকার মতো আমাদের কাছে ছিল, আমার স্ত্রীর কাছে আর আমার কাছে 9 লক্ষ টাকার মতো ছিল। এবং আরেকজন ভাই আমাকে, ওনার নাম হচ্ছে রাসেল ভাই, তিনি আমাকে সাহায্য করেছিল। তিনি একজন টিভি সাংবাদিক, তিনি আমাকে সাহায্য করেছিল। তিনারও টাকায় টুকায় সব কিছু মিলিয়া আমি আর আমার বউ মিলা তখন ঢাকাতে একটা দোকান দিই। মানে বউ বলতে, পরে আমি লিলিকে বিয়ে করি, লিলি আমার আব্বাকে ডিভোর্স করে দেন, আমি ওকে বিয়ে করি। বিয়ে করার পরে আমরা ঢাকাতে একটা দোকান দিই, ছোট একটা মুদির দোকান দিই। তো মুদির দোকানটা খুব ভালোই চলতেছিল, আমি আর আমার বউ দুজনে মিলে চালাচ্ছিলাম। এবং চালাতে মোটামুটি একটা পর্যায়ে আমার দোকানটা অনেকটাই বড় হয়, এবং বড় হবার পরে দেখা গেল কি যে আমরা ঢাকাতে একসাথে 2টা ব্রাঞ্চ খুলি, 2টা দোকান খুলি, এবং লিলি সুপার মার্কেট নামে পরিচিত 2টা মার্কেট আমরা খুলি ঢাকাতে। এবং ওই খোলার পরে হঠাৎ করে আমরা এত টাকার মালিক হই, আসলে যেটার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। এবং এক পর্যায়ে আমি আর আমার বউ মিলে বাংলাদেশের যে কোনো একটা প্রতারণার ফাঁদে পড়ে যায়। প্রতারণা বলতে একজন বড় একটা চক্রের সাথে আমরা পড়ে যাই। আমি এটাতে ডিটেলস বলতে চাই না, শুধু এটুকুনি বলি যে আমরা দেশে থাকাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আমাদের কাছ থেকে একটা জায়গায় চাঁদা চেয়েছিল, আমরা চাঁদা দিই না। চাঁদা সংক্রান্ত একটা সমস্যার মধ্যে আমি আমার বউ পড়ে যাই। শেষ পর্যন্ত ওই যে মহিলাটা ইউরোপ থেকে আসছিল, তিনি ফ্রান্সে থাকতো, ওই মহিলাটা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতো, আমাদের সাথে সবসময় কথা বলতো। ইনিও ফ্রান্সে ব্যবসা করে, এবং একটা পর্যায়ে তিনি আমাকে বলে আপনি ফ্রান্সে চলে আসেন, এখানে ব্যবসা বাণিজ্য আপনি করতে পারবেন।
এরপরে ওই মহিলার কথাবার্তা মতো আমি আর আমার বউ তখন ফ্রান্সে চলে যাই। এবং বাংলাদেশেও আমাদের এখনও 2-3টা সুপার মার্কেট আছে, 2-3টা সুপার মার্কেট আমরা দিয়েছি, লিলি সুপার মার্কেট নামে পরিচিত। এগুলো খুব ভালোভাবেই চলতেছে। কিন্তু আমরা ফ্রান্সে যাওয়ার পরে সেখানে আপনার লিলি সুপার মার্কেট, দেন লিলি হচ্ছে ফ্যাশন শপ বা লিলি আপনার বিউটি পার্লার, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আমরা ফ্রান্সেও দিয়েছি। তো ফ্রান্সে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বাংলাদেশেও 2-3টা প্রতিষ্ঠান আছে। মোটামুটি আমি আর আমার বউ মিলে এখন অনেক ভালোই আছি। আমার শাশুড়ি শেষ পর্যন্ত আমাদের সাথে আরও 2 বছর বেঁচে ছিল। একটা পর্যায়ে আমার শাশুড়ি মারা যায় এবং আমার লিলির ঘরে আমার 3টা কন্যা সন্তান, একটা পুত্র সন্তানও হয়। সব কিছু মিলিয়ে আমার জীবনটা এখন অত্যন্ত সুখের একটা জীবন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক পর্যায়ে আমার ভাইয়ের আমার বাবাকে ঘর থেকে বের করে দেয়। আমার বাবা যেহেতু তার সমস্ত প্রপার্টি তার ছেলে এবং মেয়ের নামে লিখে দেয়, একটা সময় তারা জানতে পারে যে আমার বাবা লিলিকে বিয়ে করেছে এবং এটা জানার পরে আমার বাবাকে তারা ঘর থেকে বের করে দেয় এবং আমার বাবা ঢাকাতে এসে ভিক্ষা পর্যন্ত করে। এরকমও আছে যে ভিক্ষা পর্যন্ত করে তিনি ভিক্ষা করে, এরকম খবরও আমি পাই। অনেক খোঁজাখুঁজির পরে বাবাকে আমি খুঁজে বের করি, ওনাকে আমি ঘরে আনি এবং আমাদের এই সুখের দিন দেখার পর উনি কান্না করে আমাকে বলে, বাবা আমি তো অনেক পাপ করেছি, আমাকে একটা আবার হজে পাঠা, আমি একটা আবার হজে যেতে চাই। এবং আল্লাহ তাআলার দরবারে আমি 2টা হাত তুলে আমি আমার পাপের ক্ষমা চাইতে চাই। তো পরে আমি আমার আব্বাকে হজে পাঠাই, আব্বা হজে যায়, 2বার হজ করে এবং হজ করার পরে আল্লাহর কাছে আব্বা ক্ষমা চায়। আমার আব্বা এখনও আমাদের সাথেই আছে। আমি আব্বাকে যদিও আমাদের বাসায় রাখি না, আলাদা একটা বাসায় রেখেছি, সেখানে কাজের লোক রেখে আব্বাকে খুব ভালোভাবে রেখেছি। তো বেশিরভাগ সময় আমি ফ্রান্সে থাকি, আবার এখানেও থাকি, 2 দেশ মিলিয়ে থাকি। তো বড় কথা হচ্ছে আমাদেরকে যিনি সাপোর্ট করেছে ফ্রান্স থেকে, নাজমিন আন্টি। ওই নাজমিন আন্টি আপনার অনেক বড় ভক্ত, উনি আপনার গল্প সবসময় শোনে ফ্রান্সে থেকে এবং ওই নাজমিন আন্টির মাধ্যমে আমরা আপনাকে পাইছি। একসময় আমার বউ লিলি আমাকে রিকোয়েস্ট করলো যে তুমি আমাদের গল্পটা একটু ওনার কাছে বলো, আমরা যেহেতু বাংলাদেশে যাই খুবই কম বা খুব বেশি একটা থাকতে পারি না, উনি যদি গল্পটা বলো আমরা গল্পটা শুনবো ওনার মুখে। তখন লিলি আর আমি উদ্বুদ্ধ হয়ে আপনার কাছে আমাদের জীবনের গল্পটা বললাম এবং নাজমিন আন্টিও আমাদের সাথে ছিল। যদি আপনার মঞ্চে আপনি আমাদের গল্পটা প্রচার করতে পারেন, আমরা 3 জন মিলে ডাইনিং টেবিলে বসে, গোল টেবিলে বসে আমাদের জীবনের ঘটনাগুলো শুনবো। আপন ভাই আমাদের জন্য দোয়া করুন, আমরাও সুদূর ফ্রান্স থেকে আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। লোকে একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো তার। তো সেটাই হয়তো সত্যি। এবং রাব্বি আর লিলির গল্প শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। যারা হতাশায় দিন কাটাচ্ছেন, ডিপ্রেশনে দিন কাটাচ্ছেন, একটুখানি কষ্টে ভেঙে পড়তেছেন, মনে হচ্ছে আপনার জীবন থেমে গেছে, এই বুঝে আপনার নিঃশ্বাসটা চলে গেল। আরে ভাই, আপনি জানেন না কালকের দিনে আপনার জন্য কি অপেক্ষা করতেছে। আপনি জানেন না যে কালকের দিনটায় আপনার জীবনে কি ঘটবে। আপনি জানেন না এখন থেকে 1 ঘন্টা পরে আপনার জীবনে কি ঘটতে পারে, তা আপনি জানেন না। এজন্য বলবো, অপেক্ষা করেন, ধৈর্য রাখেন এবং আজকের নাটোরের ভাই রাব্বির জীবনের দিকে ফলো করেন। এই রাব্বির কে বাবা কে মা কিছুই জানতো না। এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম গল্পের মাঝে, এটা আমার বলা হয়নি। রাব্বি ভাই হয়তো শুনলে বলবো যে আপন ভাই আমার এই কথাটা বললো না। রাব্বি ভাইয়ের মা রাব্বি ভাইকে পোটলাতে, লাল পোটলাতে যে জিনিসটা দিয়েছিল সেটা ছিল একটা, এখানে অনেকগুলো স্বর্ণের অলংকার ছিল, গয়নাগাটি ছিল, এগুলো রাব্বি ভাইকে দিয়েছিল এবং রাব্বি ভাই এগুলো ঘরে রেখেছিল। কোনো একটা সময় এই রাব্বি ভাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে কোনো একটা সময় তাদের এই গরুর খামারটা ছিল একটা রাস্তার পাশে, মেন রোডের পাশে, এবং ওই মেন রোডে ডাকাতি হয়। ডাকাতি হওয়ার পরে পুলিশ এসে রাব্বির বাবাকে ধরে বলে যে আমি শিওর আপনার খামারের কোনো লোক এখানে ডাকাতি করেছে। তো রাব্বির বাবা বলে যে না, আমার খামারের কেউ এরকম করে নাই, বলে আমরা আপনার খামার চেক করবো, আপনার খামারের লোকজন যেখানে থাকে এখানে চেক করবো। এবং ওই চেক করতে গিয়ে এই রাব্বির লাল কাপড়টা ওইখানে পায় এবং পাওয়ার পরে তারা ওখানে অনেক গয়নাগাটি পায় এবং সে জায়গা থেকে রাব্বিকে শনাক্ত করে যে রাব্বি এখানে ডাকাতির সাথে জড়িত। এই বলে রাব্বি 1 মাসের মতো জেলও খাটে এবং ওর বাবা কোনো টাকা পয়সা দেয়নি। সম্পূর্ণ লিপি এবং এলাকার লোকজনের সাহায্য সহযোগিতায় রাব্বি আপনার জেল থেকে বেরিয়ে আসে। এইটা মধ্যে ছিল, এই গল্পটা আমার বলা হয়নি। আসলে আমি যখন গল্প বলি আপনারা অনেকে আমাকে বললেন যে আপন ভাই আপনি 30 মিনিটে গল্পটা শেষ করেন, 20 মিনিটে শেষ করেন। আরে ভাই, একটা গল্প মানুষের জীবনে ঘটে আপনার এই
30 বৎসরে 25 বৎসরে, এই যে রাব্বিবের জীবনের গল্পটা প্রায় 35 বৎসর এই লোকটার, এখন 35 বৎসরের একটা জীবনের গল্প আমি 1 ঘন্টার মধ্যে শেষ করি, তাও আপনারা বিরক্ত হয়ে যান। আপনাদেরকে অনুরোধ করব যে অন্তত এই প্ল্যাটফর্মে, এই জায়গায় যখন আপনারা ক্যামেরাটা ওপেন করবেন, গল্পটা শোনার চেষ্টা করবেন, এই ফর্মে আসবেন, তখন চেষ্টা করবেন যে একটু ধৈর্য ধারণ করে পুরোটা গল্প শোনার জন্য। আর জীবনের এই গল্পের অনুষ্ঠান আপনি যদি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট শোনেন, আপনি কিছুই বুঝবেন না। একটা গল্প সম্পূর্ণ শোনার পরে ওই গল্প সম্বন্ধে আপনার মনে ধারণা জাগবে। আর আজ একটা কথা বলেছে, আপনি সবচেয়ে বেশি শিখতে পারবেন মানুষের জীবন থেকে। গুণীজনেরা বলে যে অন্যের জীবন থেকে, অন্যের জীবনের গল্প শোনেন, অন্যের জীবনের গল্প পড়েন, অন্যের জীবন থেকে মানুষ তার জীবনে সবচেয়ে বেশি শিক্ষা নিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।